হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেরিয়ার দিশারি একাডেমি। আমি তোমাদের সাথে রয়েছি মৌ ম্যাডাম। আজকে আমরা এএনএম জিএনএম পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার পড়ব, যেই চ্যাপ্টারটার নাম বংশগতি এবং সাধারণ জিনগত রোগ। এই চ্যাপ্টারটা প্রত্যেকটা স্টুডেন্টের কম বেশি একটু অসুবিধা রয়েছে, কারণ এখানে বিভিন্ন ধরনের চেকার বোর্ড দিয়ে কোয়েশ্চেন আসে বা বিভিন্ন ধরনের অঙ্কের কোয়েশ্চেন আসে, যেই কোয়েশ্চেনগুলো আজকে আমরা সলভ করব এবং এমনভাবে সলভ করব যাতে কোনো স্টুডেন্টের কোনো ডাউট না থাকে। ঠিক আছে, তো চলো আমরা এই চ্যাপ্টারটা দুটো পার্টে সলভ করব। দুটো পার্ট মিলিয়ে টোটাল 50টা কোয়েশ্চেন করব। ঠিক আছে, তো ফার্স্ট পার্ট আজকে আমাদের পার্ট ওয়ানে আমরা 25টা কোয়েশ্চেন সলভ করব। এই 25টার মধ্যে আমরা এমসিকিউ এর সাথে সাথে কনসেপ্ট পড়ব। প্রত্যেক দিনের আমরা যেভাবে পড়ে আসছি ঠিক সেইভাবেই পড়ব। ঠিক আছে, কারণ আমরা হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কও করে থাকি। ওকে, তো চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বংশগতি কি জিনিস। দেখবে অনেকের কাছেই শুনে দেখবে যে তোকে দেখতে ঠিক তোর বাবার মতো, তোর হাতের রান্না ঠিক তোর ঠাকুমার মতো, তোর গানের গলা ঠিক তোর জেঠুর মতো, এরম টাইপের শুনে দেখেছো তো? তার মানে যে কোনো গুণ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে ট্রান্সফার হচ্ছে, সেই ট্রান্সফারের প্রসেসটাকে আমরা বলবো বংশগতি বিদ্যা। এবং এই জিনগুলো বা এই গুণগুলো যেই জিনের প্রভাবে ঘটছে, যদি এই জিনের কোনো রকম প্রবলেম হয় তখন আমরা দেখব যে জিনগত রোগও হয়, অর্থাৎ জেনেটিক্যাল ডিসঅর্ডারও ঘটে, যেটা মারাত্মক। ঠিক আছে, নর্মাল রোগ হলে ওষুধ খেয়ে সেরে যায়, জিনগত রোগ কিন্তু সহজে সারে না। ঠিক আছে, তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। তো আমরা ফার্স্ট কোয়েশ্চেন দেখি কি রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের দিয়েছে হিমোফিলিয়া এ রোগ নিম্নলিখিত ফ্যাক্টরের অভাবে ঘটে। রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে ফ্যাক্টর 8 এর অভাবে আমাদের হিমোফিলিয়া এ রোগ হয়। এবার আমরা দেখব যে হিমোফিলিয়া আমরা কাকে বলি, হিমোফিলিয়া কি জিনিস। হিমোফিলিয়া হচ্ছে গিয়ে এক ধরনের রক্তক্ষরণ জনিত বংশগত রোগ। অর্থাৎ এই রোগে কি হয়, নর্মাল মানুষের ক্ষেত্রে দেখবে কোনো জায়গা যদি কেটে যায়, সেখানে কিছু টাইম পর আমরা যদি হাত দিয়ে চেপে রাখি অথবা ব্যান্ডেজ করি, কিছু টাইম পর রক্তটা বন্ধ হয়ে যায়। কিন্তু যাদের এই হিমোফিলিয়া রোগ হয় তাদের ক্ষেত্রে কোনো জায়গা যদি একবার কেটে যায়, তাহলে সেই জায়গা থেকে রক্ত পড়া কোনোভাবেই বন্ধ হয় না। এই ধরনের পার্টিকুলার ডিসঅর্ডারকে আমরা হিমোফিলিয়া বলে থাকি। কেন রক্ত বন্ধ হয় না জানো? রক্তের মধ্যে একটা ফ্যাক্টর থাকে, যেই ফ্যাক্টরটাকে আমরা রক্ততঞ্চন ফ্যাক্টর বা ইংলিশে ক্লটিং ফ্যাক্টর বলে থাকি। ক্লটিং ফ্যাক্টর, এই ক্লটিং ফ্যাক্টরটা কি কাজ করে বলো তো? এই ক্লটিং ফ্যাক্টরটা রক্তটাকে জমাট বাঁধিয়ে দেয়। ঠিক আছে, তার মানে জমাট বাঁধানোরও কিন্তু একটা সিস্টেম আছে। যখন রক্ত অনবরত ক্ষরণ হবে সেই সময় আমাদের এই ক্লটিং ফ্যাক্টরগুলো কাজ করবে এবং রক্তটাকে জমাট বাঁধিয়ে দেবে। এটা নর্মাল স্বাভাবিক মানুষের ক্ষেত্রে হয়। হিমোফিলিক পেশেন্টদের ক্ষেত্রে এই ক্লটিং ফ্যাক্টরটাই অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, তো যেটা বললাম যে প্রচুর রক্তপাত হয় এবং এটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোমে অবস্থিত জেনেটিক মিউটেশন। মানে এই হিমোফিলিয়া রোগটা এক্স ক্রোমোজোমের একটা জিনগত রোগ। ঠিক আছে, নেক্সট দেখো, এই রোগটা বেসিক্যালি আমরা দেখব স্ত্রীদের তুলনায় এই রোগটা পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। স্ত্রীদের ক্ষেত্রে কেন দেখা যায় না আমি অবশ্যই আসব। মনে রাখবে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে সব থেকে বেশি এফেক্টেড পুরুষরা হয়, আর স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীরাও এফেক্টেড হয় কিন্তু অনেক কম। এরা বেসিক্যালি বাহক হয় বা কেরিয়ার হয়, মানে এই রোগটা বহন করে, বাট এই রোগে অসুস্থ হয় না বা এই রোগে আক্রান্ত হয় না। ঠিক আছে, নেক্সট আসি, হিমোফিলিয়া 3 রকমের হয়, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি এবং হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া এ হয় হচ্ছে গিয়ে তঞ্চন, রক্ততঞ্চন বা হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 8 এর অভাবে। ঠিক আছে, এই ফ্যাক্টরটা 80% মানুষের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। মানে যারাই হিমোফিলিয়া পেশেন্ট হয় সেই পেশেন্টদের মধ্যে আমরা যদি রেশিও করি দেখব 80%, মানে ম্যাক্সিমাম লোক যারা হিমোফিলিয়ায় আক্রান্ত হয়
তাদের মধ্যে 80% লোকেই হিমোফিলিয়া এতেই আক্রান্ত হয়। হিমোফিলিয়া এ মানে কোন রক্ততঞ্চন ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকবে? ফ্যাক্টর 8। নেক্সট আসি হিমোফিলিয়া বিতে। হিমোফিলিয়া বি কে ক্রিসমাস ডিজিজ বলা হয়। কেন বলা হয়? এই প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে কিন্তু আরেকটা নতুন এমসিকিউ হতে পারে, তাই প্রত্যেকটা খুব মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? ফ্যাক্টর বি বা হিমোফিলিক ফ্যাক্টর বিতে আমরা দেখব যে রক্তচঞ্চনের 9 নম্বর ফ্যাক্টরটা, যেটাকে আমরা ক্রিসমাস ফ্যাক্টর বলে থাকি, সেই ফ্যাক্টরটা অ্যাবসেন্ট থাকে। এটা খুব রেয়ার, এটা 20% পেশেন্টদের মধ্যে দেখা যায়। আরেকটা ফ্যাক্টর হয়, সেটা হচ্ছে হিমোফিলিয়া টাইপ সি। এই টাইপ সিটা ভীষণ রেয়ার। এটাই কি হয়? ফ্যাক্টর 11 অ্যাবসেন্ট থাকে, যেটাকে আমরা পিটিএ ফ্যাক্টর বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিজেন ফ্যাক্টর বলে থাকি। এই ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া সি রোগ হয়। তার মানে হিমোফিলিয়া তিনটে টাইপ এ ভীষণ কমন, 80% লোকের হয়। কোন ফ্যাক্টর অ্যাবসেন্ট থাকে? ফ্যাক্টর 8 অ্যাবসেন্ট থাকে। নেক্সট বললাম যে হিমোফিলিক ফ্যাক্টর বি, যেটা ফ্যাক্টর 9 এর অভাবে হয়, যেটাকে ক্রিসমাস ফ্যাক্টর বলা হয়ে থাকে বা ক্রিসমাস ডিজিজ বলা হয়ে থাকে, এটা ফ্যাক্টর 9 এর অভাবে হয়। আর হিমোফিলিয়া সি হচ্ছে গিয়ে খুব রেয়ার ডিজিজ, এটা ফ্যাক্টর 11 এর অভাবে ঘটে থাকে, ঠিক আছে? তো এমনভাবে ক্লাস করো যাতে ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? নেক্সট এবার কি দেখবো? নেক্সট দেখবো যে এই রোগের কি লক্ষণ। প্রথম একটা লক্ষণ আমরা জেনে গেছি যে রক্তপাত হবে, এবং এর সাথে সাথে আর কি ঘটে দেখো, এই যে একটা দেখিয়েছি আমি ছবি, এটা একটা ব্লাড ভেসেল, মানে এই নালীর মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে। এবার সাপোজ এই জায়গাটা কেটে গেছে, এখান থেকে অনর্গল রক্তপাত হচ্ছে, ঠিক আছে? আর কি, ত্বকের নিচে অটোমেটিক্যালি রক্তপাত হয়, যেটাকে আমরা হেমাটোমা বলে থাকি, যেটা শরীরের নরম টিস্যুতে রক্তের জমাট বাঁধাতে সৃষ্টি করে। যেমন ধরো ইন্টারনাল ব্লিডিং বলে একটা জিনিস হয়, যেটা হচ্ছে কি শরীরের ভেতরে সাপোজ কোথাও তুমি আঘাত বা কোথাও তুমি পড়ে গেছো, পড়ে গিয়ে তুমি দেখছো যে আমার বাইরে থেকে একটু নীল হয়ে আছে। আমরা দেখি তো কোথাও গুঁতো খেলে বা কোথাও ব্যথা খেলে আমরা দেখি রক্ত বেরোচ্ছে না, বাট ভীষণ ব্যথা লেগেছে এবং কিছুক্ষণ পর দেখলাম জায়গাটা নীল হয়ে রয়েছে। এই নীল হয়ে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে ভেতরে আমার রক্তক্ষরণ হয়েছে, অর্থাৎ যেটা ত্বকের বাইরে বেরোয়নি বাট শরীরের ভেতরে রক্তক্ষরণ হয়েছে, যেটাকে আমরা কি বলবো? ইন্টারনাল ব্লিডিং। ওই ইন্টারনাল ব্লিডিং এর ক্ষেত্রে স্বাভাবিক মানুষের রক্তটা ওই জায়গায় পার্টিকুলার জমাট বেঁধে থাকে, যার জন্য কালারটা নীল হয়ে যায়। কিন্তু এই যে পেশেন্টরা রয়েছে হিমোফিলিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে কি হয়, যে কোনো সময় হঠাৎ করে ইন্টারনাল শরীরের যে কোনো জায়গা থেকে ইন্টারনাল ব্লিডিং স্টার্ট হয়ে যায়, এবং ইন্টারনাল ব্লিডিং স্টার্ট হয়ে যাওয়ার পরে শরীরের বিভিন্ন অংশে ত্বকের নিচে অটোমেটিক্যালি রক্তপাত হতে শুরু করে, যেটাকে আমরা কি বলছি? হেমাটোমা, ঠিক আছে? আর কি হয়, ব্রাশ করতে গিয়ে প্রায়শই দেখবে যে মাড়ি থেকে রক্তপাত হচ্ছে। আর কি হয়, যে কোনো টিকা বা ইনজেকশনে, তার মানে একটা সুচ ফোটানো হচ্ছে, একটু ক্ষত হচ্ছে, নর্মাল লোকের ক্ষেত্রে কিন্তু রক্ত বেরোয় না, খুব বেরোলেও জাস্ট একটা পিঁপড়ের কামড়ের মতো বেরোয়। এখানে দেখবে সেই ক্ষেত্রেও রক্তপাত হচ্ছে, এবং এত রক্তপাত হচ্ছে মনে হচ্ছে যেন মারাত্মকভাবে কোথাও কেটে গেছে। আর কি হয়, যে জয়েন্ট পোর্শনগুলো হয়, পায়ের জয়েন্ট হতে পারে, হাতের জয়েন্ট হতে পারে, সেই জয়েন্টগুলো অটোমেটিকভাবে ফুলে যায়, কারণ সেখান থেকেও ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। আর কোথা থেকে হয়, মল থেকে বা প্রস্রাব থেকে, টয়লেট থেকেও ইউরিনেশনের সময়ও আমরা দেখব রক্তপাত হচ্ছে, ঠিক আছে? আর কি হয়, ঘন ঘন নাক থেকে রক্ত পড়ে। আর কি হয়, নবজাতক মানে সবে নিউবর্ন যে বেবিরা রয়েছে, তাদের দেখা যায় ফার্স্ট যখন তারা ইউরিনেশন করছে বা ফার্স্ট মূত্র ত্যাগ করছে, সেই সময় থেকে তাদের ব্লাড আসতে শুরু করে। এছাড়াও আমরা দেখব যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে, পরিপাক তন্ত্রের মধ্যে অটোমেটিক্যালি রক্তক্ষরণ হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে বলে সেই সময় আমরা দেখব যে মুখ থেকে আমাদের রক্ত বেরিয়ে যাচ্ছে। যখন বমি হচ্ছে, সেই বমির সময় আমরা দেখব রক্ত বমি হচ্ছে, ঠিক আছে? এছাড়াও মস্তিষ্কেও রক্তপাত হয়, যেই কারণে হামেশাই মাথা ব্যথা হয়ে থাকে, ঘুম পায় অল টাইম, এবং হঠাৎ হঠাৎ করে পেশির খিঁচুনি হয়ে থাকে, ঠিক আছে? এই সমস্ত কিছু হচ্ছে হিমোফিলিয়ার লক্ষণ। তার মানে ভেবে দেখো কি মারাত্মক একটা রোগ, যেটা শুধুমাত্র কোনো ক্ষতস্থান থেকেই হচ্ছে না, অল টাইম শরীরের বিভিন্ন জায়গা থেকে হতে পারে, ঠিক আছে? নেক্সট দেখবে, এটা ভীষণ একটা কমন বা ভীষণ ইম্পর্টেন্ট,
এই রোগটাকে রাজকীয় রোগ বলা হয়। এবার এই জায়গাটা নিয়ে বিভিন্ন বইতে দেখবে অনেক কন্ট্রোভার্সি থাকে, মানে বলা হয় কোন রোগকে, মানে কোন ধরনের হিমোফিলিয়াকে রাজকীয় রোগ বলা হয়, বা ইংলিশে এটাকে আমরা রয়্যাল ডিজিজ বলে থাকি। ঠিক আছে, রয়্যাল ডিজিজ। কেন বলতো এটাকে রয়্যাল ডিজিজ বলে? গ্রেট ব্রিটেনের যে রানী ভিক্টোরিয়া ছিলেন তাদের বংশের মধ্যে এই রোগটাকে দেখা যায়, সেই কারণে এটাকে রয়্যাল ডিজিজ বলা হয়। অ্যাকচুয়ালি এই রানী ভিক্টোরিয়া হিমোফিলিয়া টাইপ বিতে অ্যাফেক্টেড ছিলেন, মানে উনি ক্যারিয়ার ছিলেন, বাহক ছিলেন। ঠিক আছে, বাহক থাকার ফলে কি হয়, তার যখন সন্তান হয় সেই সন্তানদের মধ্যে, আমি বললাম একটু আগে যে পুরুষদের বেশি আক্রান্ত হতে দেখা যায়, তার যে অষ্টম সন্তান অ্যালবার্ট, তার দেখা যায় যে হিমোফিলিয়া রোগ হয়েছে, যার ফলে রানীর যে আরো মেয়েরা ছিলেন সেই মেয়েরাও বাহক ছিল, এবং বাহক থাকার ফলে সেই মেয়েদের যে অন্য রাজবংশের, ফ্রান্স, স্পেন এই ধরনের রাজবংশের ছেলেদের সাথে বিয়ে হয়েছে, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের বংশ অ্যাফেক্টেড হয়ে গেছে, যার ফলে হিমোফিলিয়া এক ধরনের রাজবংশীয় রোগ হয়ে গেছে। প্রত্যেকটা রাজবংশের মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়েছে, এবং যেটা এসেছে কার থেকে, রানী ভিক্টোরিয়ার থেকে। উনি টাইপ বির ক্যারিয়ার ছিলেন, যার ফলে তার পুত্র অ্যালবার্টের মধ্যে প্রথম দেখা যায় এই রোগটা, এবং তার মেয়েরা কিন্তু অবশ্যই ক্যারিয়ার ছিলেন, কিন্তু তাদের মেয়েদের মধ্যে কোনো হিমোফিলিয়ার পেশেন্ট দেখা যায়নি, কারণ মেয়েরা হিমোফিলিয়ার পেশেন্ট হয় না বা খুব কম হয়, বাট ক্যারিয়ার বা বাহক হয়। ঠিক আছে, তো এই ক্যারিয়ার বা বাহক কেন হয় সেটা আমি জাস্ট পরের কোয়েশ্চেনগুলোতেই বলছি, কারণ এটা নিয়ে পরের কোয়েশ্চেন আছে। এখন শুধু এইটুকু মনে রাখো যে কোয়েশ্চেন আসতে পারে কোন রোগকে রাজকীয় রোগ বলে, প্রথম আনসার হবে হিমোফিলিয়া। এটা অনেক বইতে দেখবে টাইপ এ লেখা রয়েছে, টাইপ এ নয়, অ্যাকচুয়ালি রয়্যাল ডিজিজ বা রাজকীয় ডিজিজ আসলে হিমোফিলিয়াকেই বলা হয়। এবার হিমোফিলিয়া রোগটাকে বলা হয় সেটা টাইপ এও হতে পারে, বিও হতে পারে। আমরা স্পেসিফিক্যালি টাইপ বিটাকে কেন রয়্যাল ডিজিজের মধ্যে রেখেছি, কারণ রানী ভিক্টোরিয়া যিনি প্রথম এই রোগটার সূত্রপাত করেন তার টাইপ বির ক্যারিয়ার ছিল, সেই জন্য আমরা স্পেসিফিক্যালি টাইপ বিটাকে রাজকীয় রোগ বা রয়্যাল ডিজিজ বলতে পারি। আদারওয়াইজ আমরা এন্টায়ার হিমোফিলিয়া রোগটাকেই রাজকীয় রোগ বা রয়্যাল ডিজিজ বলে থাকবো। এটা একটা কনফিউশনের জায়গা, আশা করি প্রত্যেকের মধ্যে ক্লিয়ার হলো। ঠিক আছে, নেক্সট দেখো, একটি বিশুদ্ধ লম্বা গাছের জেনোটাইপ কি? এবার এইটা বুঝতে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে জেনোটাইপ কি, ফেনোটাইপ কি। আমরা জানি বংশগতিবিদ্যার জনক মেন্ডেল তিনি কি করেন, তিনি মোটর গাছ নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, কি কারণে, যাতে বংশগতিবিদ্যা কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ট্রান্সফার হচ্ছে সেই বিষয়টা উনি বুঝতে পারেন। তো তার জন্য তিনি মোটর গাছের ওপর পরীক্ষা করেন। তো মোটর গাছের জেনোটাইপ বা ফেনোটাইপ কি জিনিস দেখো, বা স্পেসিফিক্যালি জেনোটাইপ বা ফেনোটাইপ কাকে বলি, আমি যদি খুব ইজি একটা উদাহরণ দিই, সেটা হলো, দেখবে প্রত্যেকটা মানুষ, সাপোজ ধরো আমি এখানে রামকে নিয়েছি, এই রামের যে চারিত্রিক বৈশিষ্ট্য, ধরা গেল সে খুব সৎ, এটা হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তাই তো, এর চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে আমরা বলবো জেনোটাইপ, সরি ফেনোটাইপ, ফেনোটাইপ। ঠিক আছে, এবার রাম জিনগত দিক দিয়ে দেখা গেল সে খুব বুদ্ধিমান। ঠিক আছে, তাহলে এই জিনগত বুদ্ধিমান এই গুণটা হয়ে গেল হচ্ছে গিয়ে তার জেনোটাইপ। এটা মনে রাখা খুব ইজি, জেনোটাইপ মানে হচ্ছে জিনগত চরিত্র, আর ফেনোটাইপ মানে হচ্ছে গিয়ে চারিত্রিক বৈশিষ্ট্য। ঠিক আছে, তার মানে রাম যে সৎ এই গুণটা হচ্ছে তার ফেনোটাইপ, আর রামের জিনগতভাবে রাম যে বুদ্ধিমান এটা হচ্ছে তার জেনোটাইপ। ঠিক আছে, তো এখানে আমরা দেখব বিশুদ্ধ লম্বা গাছের জেনোটাইপ কি। এবার
আমরা দেখেছি যে মটর গাছ পরীক্ষার ক্ষেত্রে দু রকমের টাইপ নেওয়া হয়, একটা হচ্ছে লম্বা আরেকটা হচ্ছে গিয়ে বেটে, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে যখন সংকরায়ন করা হয় বা হাইব্রিডাইজেশন করা হয় তখন আমরা দেখব যে কিছু গাছ লম্বা হয়েছে, কিছু গাছ সংকর লম্বা হয়েছে। সংকর লম্বা মানে হাইব্রিড হয়েছে, যার মধ্যে সংকর মানে হচ্ছে লম্বা এবং বেটে দুজনের গুণই রয়েছে, আর বেটে মানে হচ্ছে গিয়ে তো বেটে। এই তিন ধরনের গুণ পাচ্ছি যখন মটর গাছের ক্ষেত্রে আমরা সংকরায়ন করছি। লম্বা হতে পারে, সংকর হতে পারে বা হাইব্রিড হতে পারে, হাইব্রিড হতে পারে অথবা বেটে হতে পারে। এই তিন ধরনের গুণ আমরা মটর গাছের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব যেই গুণগুলো চোখে দেখা যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে মানে তার চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলো চোখে দেখা যাচ্ছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ফেনোটাইপ। যেমন ধরো আমি দেখলাম প্রত্যেকটা গাছই লম্বা, ওর মধ্যে সংকর লম্বাও থাকতে পারে, বাট আমরা ধরবো এটাকে লম্বা, ঠিক আছে। আর যেগুলো আমরা জিনগতভাবে দেখব যে লম্বাটা কিরকম লম্বা, লম্বার মধ্যে এক্স্যাক্ট কি কি জিন রয়েছে, তখন সেটাকে আমরা ধরবো হচ্ছে ওর জেনোটাইপ, ঠিক আছে। তার মানে মটর গাছের ক্ষেত্রে আমরা দেখব যেটা একদম বিশুদ্ধ লম্বা সেটা হচ্ছে টিটি, যেটা হচ্ছে বিশুদ্ধ বেটে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, ঠিক আছে। যেটা হচ্ছে বিশুদ্ধ বেটে সেটা হচ্ছে ছোট টি, আর যেটা সংকর মানে যেটার মধ্যে হাইব্রিড মিশে আছে, বেটে এবং লম্বা দুজনেরই গুণ মিশে রয়েছে, তাকে আমরা ধরবো ক্যাপিটাল টি স্মল। তার মানে এখানে বিশুদ্ধ লম্বা মটর গাছের জেনোটাইপ কি হবে, ক্যাপিটাল টি টি। তাহলে বোঝাতে পারলাম ফেনোটাইপ আর জেনোটাইপ কি জিনিস, এবং বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটের জেনোটাইপ, ফেনোটাইপ এবং আদার্স কি জিনিস হতে পারে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে বংশগতির একক কাকে বলে। বংশগতির একক আমরা জিনকে বলে থাকি। যেই জিনের মধ্যে আমাদের ডিএনএ এবং আরএনএ প্রেজেন্ট থাকে, যেই ডিএনএ এবং আরএনএর জন্য আমাদের কি হয়, বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেমন ধরো কেউ খুব সৎ মানুষ, কেউ খুব অসৎ মানুষ, কেউ খুব ভালো ঝগড়া করতে পারে, কেউ খুব চুপচাপ থাকে, এগুলো তো এক একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্য কার ওপর নির্ভর করে, জিনের ওপর নির্ভর করে, ঠিক আছে। এছাড়াও আমরা যেটা পড়বো লোকাস কি জিনিস, অ্যালিল কি জিনিস এবং প্রকরণ কি জিনিস। তো প্রথমেই আসে লোকাস কাকে বলে, ঠিক আছে। লোকাস হচ্ছে গিয়ে ক্রোমোজোমের মধ্যে আমরা জিন থাকে, এটা আমরা কোষ চ্যাপ্টারে পড়ে এসেছি। আমি এর চ্যাপ্টারটা শেষ করেই তোমাদের কোষের চ্যাপ্টারটা পড়াবো। তো আমরা কি জানি, এইটা হচ্ছে গিয়ে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, তাই তো। এবার ক্রোমোজোমের ওপরে যেই পার্টিকুলার স্থানে, যেই নির্দিষ্ট স্থানে, সাপোজ ধরো এইখানে জিন রয়েছে, তো এই পার্টিকুলার এই স্থানটাকে আমরা বলবো যে জিন যেই স্থানে অবস্থান করছে সেটা হচ্ছে ওই জিনের লোকাস, ঠিক আছে। তুমি একটা নির্দিষ্ট বাড়িতে অবস্থান করো, তার মানে ওটা হচ্ছে তোমার বাসস্থান। ঠিক সেই রকম জিন যেই স্থানে অবস্থান করে সেটা হচ্ছে জিনের লোকাস, ঠিক আছে। প্রত্যেকটা ক্রোমোজোমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট জিন অবস্থান করে। এবার যদি এই নির্দিষ্ট জিনের কোনো রকম গন্ডগোল ঘটে পরবর্তী প্রজন্মে, তখনই হচ্ছে গিয়ে জিনের মিউটেশন হয় এবং পার্টিকুলার সেই মানুষের জেনেটিক কোনো রকম অসুস্থতা ঘটে থাকে, বোঝা গেল। নেক্সট, অ্যালিল কি জিনিস। অ্যালিল হচ্ছে গিয়ে, এই হচ্ছে ক্রোমোজোম, এটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের ধরা গেল এই জায়গায় একটা জিন বসেছে, এই জায়গায় একটা জিন রয়েছে, তার মানে এটা হচ্ছে ওই জিনের অ্যালিল। এবার এই যে পার্টিকুলার জায়গায় একটা নির্দিষ্ট জিন বসে রয়েছে, সেই জিনের মধ্যে বিভিন্ন ধরনের রূপভেদ থাকে।
যেমন ধরো একটু আগেই আমি বললাম বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা মানে আমি ক্যাপিটাল টি টি ধরেছি, তার মানে বিশুদ্ধ লম্বার যে জিন, বিশুদ্ধ লম্বা যে জিন, সেই জিনের মধ্যে দুটো রূপভেদ রয়েছে, যেই রূপভেদগুলোটাকে আমি ক্যাপিটাল দুটো টি বললাম। তো এই রূপভেদটাকে আমরা বলবো অ্যালিল, ঠিক আছে। যেমন লম্বা গাছের ক্ষেত্রে ক্যাপিটাল টি থাকে, বেটে গাছের ক্ষেত্রে স্মল টি থাকে, হাইব্রিডের ক্ষেত্রে, এখানে দেখাচ্ছি হাইব্রিডের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি মিক্সড হয়ে থাকে। তার মানে প্রত্যেকটা হচ্ছে এই জিনের মধ্যে অবস্থান করা হচ্ছে গিয়ে রূপভেদ, যেটাকে আমরা অ্যালিল নামে বলছি, ঠিক আছে। তুমি তোমার বাড়িতে অবস্থান করছো, বাড়িটা হচ্ছে তোমার বাসস্থান, এবং বাসস্থানের মধ্যে তুমি আর তোমার ভাই দুজনে রয়েছে, তার মানে তোমরা হচ্ছে একটা অ্যালিল, ঠিক আছে। দুটো প্রজাতির মানুষ রয়েছে। তাহলে এই কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হলো। জিন কি? জিন যেখানে থাকে, ক্রোমোজোমের ওপরে অবস্থান করে, সেটা হচ্ছে জিনের লোকাস। এই লোকাসের মধ্যে দুটো ধরনের রূপভেদ থাকতে পারে, যেই রূপভেদগুলো এক্সাম্পল ক্যাপিটাল টি, এটা হচ্ছে তার অ্যালিল। এই তিনটেই হচ্ছে বংশগতির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ভ্যারিয়েশন বা প্রকরণ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জিনের ট্রান্সফার যখন হচ্ছে তখন প্রত্যেকটা জীবের মধ্যে বিভিন্ন ধরনের জেনেটিক যে পার্থক্য সেটা আলাদা হচ্ছে। সাপোজ ধরো তোমার যে মা বা বাবা, তার যা যা গুণ রয়েছে সব গুণ কিন্তু তোমার মধ্যে ট্রান্সফার হয়নি। হতে পারে তোমার মা খুব ভালো রান্না করেন, তুমি রান্নাই জানো না, বা তুমি খুব ভালো ছবি আঁকতে পারো, সেটা তোমার মা বা বাবার মধ্যে কেউ জানেন না। তার মানে যখন প্রজন্ম ওয়াইজ জেনারেশন এগোচ্ছে, সেই সময় আমরা দেখব যে প্রত্যেকটা জেনারেশনে যে সমান বৈশিষ্ট্য বা সমান গুণ প্রত্যেকের মধ্যে আসবে এমনটা নয়। হতে পারে কেউ খুব পণ্ডিত ফ্যামিলি থেকে বিলং করো, প্রত্যেকে ফ্যামিলির খুব হাইফাই, বাট যে ছেলে বা মেয়ে হয়েছে 3-4 জেনারেশন পর সে দেখা গেল একদম মূর্খ। তার মানে জিন প্রত্যেকটা ক্ষেত্রে যে তার ভ্যারিয়েশন বা ভিন্নতা প্রকাশ করছে, তাকে আমরা বলবো প্রকরণ বা ইংলিশে ভ্যারিয়েশন, ঠিক আছে। তার মানে জিনগত কারণে প্রত্যেকের ক্ষেত্রে তার চারিত্রিক বৈশিষ্ট্যটা চেঞ্জ হচ্ছে, একে আমরা ভ্যারিয়েশন বলবো। নেক্সট, এটা দেখবে উদ্ভিদদের ক্ষেত্রেও হয়। এখন দেখবে আমরা দেখে এসেছি যে ছোটবেলায় গোলাপ শুধু লাল হয়, এখন কি ভ্যারাইটির গোলাপ পাওয়া যায় না, এগুলো সব হাইব্রিডাইজেশনের মাধ্যমে করা হয়। যে যেই জিন থেকে লাল পাওয়া যাচ্ছে সেই রকম আরো 2-3টে জিন মিলিয়ে একটা অন্য প্রজাতির বা অন্য ভ্যারিয়েশনের ফুল তৈরি করা, সেটার কালার আলাদা হবে, সেটা দেখতে সেম থাকলেও কালার আলাদা হতে পারে, শেপ আলাদা হতে পারে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ভ্যারিয়েশনের কারণে হতে পারে। নেক্সট কোয়েশ্চেন দেখো, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে গিয়ে হুগো দ্য ভ্রিজ। হুগো দ্য ভ্রিজ উনি কি করেন, উনি একটি উদ্ভিদের ওপর এই পরীক্ষাটা চালান, যেই পরীক্ষাটা বেসিক্যালি ওই আলু ক্ষেতের মধ্যে এই ইভিনিং প্রাইমস বলে এক প্রজাতির, বন্য প্রজাতির এক ধরনের উদ্ভিদের ওপর তিনি এই মিউটেশনের তত্ত্বটা মেইন পরীক্ষা করেন। দেন সেখান থেকে হুগো দ্য ভ্রিজ হচ্ছে গিয়ে এই প্রবক্তার প্রথম, এই তত্ত্বের প্রথম প্রবক্তা, ঠিক আছে। মনে রাখবে যে উদ্ভিদের ওপর পরীক্ষা করেন সেটা হচ্ছে ইভিনিং প্রাইমস, ঠিক আছে। এটা কোথায় দেখতে পাওয়া গেছিল? আলু খেতে এক ধরনের বন্য উদ্ভিদ হচ্ছে ইভিনিং প্রাইমস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, জাম্পিং জিন তত্ত্বটি কার সাথে সম্পর্কিত? জাম্পিং জিন্স, জাম্পিং জিন্স হচ্ছে গিয়ে মেইন যার সাথে সম্পর্কিত তিনি হচ্ছেন গিয়ে মর্গ্যান, ঠিক আছে। সরি, মর্গ্যান নয়, তার তিনি হচ্ছেন গিয়ে ম্যাকক্লিনটন, বারবারা ম্যাকক্লিনটন। তিনি এই তত্ত্বটি আবিষ্কারের জন্য 1983-তে নোবেল পুরস্কারও পেয়ে থাকেন। তিনি কি করেন, তিনি জাম্পিং জিন বা ট্রান্সপোজন জিন তৈরি করেন। কি জিনিস দেখো,
আমরা একটু আগেই বললাম যে এটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের একটা পার্টিকুলার জায়গায় জিন থাকে। সাপোজ ধরো এখানে জিন থাকে, যেই লোকেশনটাকে আমরা লোকাস বলি। এবার উনি দেখছেন যে ভুট্টার জিনোমের মধ্যে এরকম জিনের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ একটা জিন থেকে লাফ দিয়ে এই জিনটা অন্য একটা জায়গায় চলে যাচ্ছে, স্থানান্তর হয়ে যাচ্ছে, যার জন্য ওইটা দেখে উনি এটার নাম দেয় জাম্পিং জিন অর ট্রান্সপোজন জিন। ঠিক আছে, এইটা উনি প্রথম দেখেন ভুট্টার জিনোমের মধ্যে, এবং এই ট্রান্সপোজন জিন আবিষ্কার করার জন্য 1983-তে তাকে নোবেল প্রাইজও দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, নামটা মনে রাখবেন, বারবারা ম্যাকক্লিনটন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ব্যাকটেরিয়া ইকোলাই এ বর্তমান বংশগত বস্তু কি? রাইট আনসার হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ অর একতন্ত্রী ডিএনএ। এবার ইকোলাই, এই ইকোলাই ব্যাকটেরিয়াটা মানুষের শরীরে কিভাবে ক্ষতি করে দেখো। এটা হচ্ছে কি একটা রড আকৃতির বা রড শেপের ব্যাকটেরিয়া, এরকম টাইপের দেখতে হয়, যেগুলো সাধারণ মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর অন্ত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই ইকোলাইয়ের একটা স্ট্রেন রয়েছে, যেই স্ট্রেনটাকে আমরা বলবো শিগার স্ট্রেন। এটা মারাত্মক একটা ক্ষতিকর স্ট্রেন, যার জন্য রক্তাক্ত ডায়রিয়া হয়ে থাকে, মানে এটা খাদ্যে বিষক্রিয়া ছড়ানোর সময়। নেক্সট, দূষিত জল এবং খাবারের থেকেই বেসিক্যালি এই ব্যাকটেরিয়াটা ছড়িয়ে পড়ে। এই রোগে কি কি লক্ষণ দেখা যায় দেখো। ক্লান্তি, মানে গুরুতর পেটের মধ্যে খিঁচুনি। এই খিঁচুনিটা তোমরা দেখতে মানে বুঝতে পারবে অসম্ভব পেট ব্যথা হচ্ছে, এবং পেট ব্যথার ফলে পুরো মানুষটা ব্যথায় বেঁকে গেছে, এটাকে আমরা পেটের খিঁচুনি বলে থাকি। ঠিক আছে, আর ডায়রিয়া, মূত্রনালীতে সংক্রমণ হয়। আর কি হয়, বমি বমি ভাব, যে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকটা রয়েছে সেই ট্র্যাকে ফুটো ফুটো হয়ে যায় এই ব্যাকটেরিয়াগুলো এফেক্ট করলে। অতিরিক্ত জ্বর আসে, এবং শিগার বলে যে স্টেনটা থাকে এই ব্যাকটেরিয়ার, এই স্টেনের কারণে কি হয়, রক্তাক্ত ডায়রিয়া, মানে ডায়রিয়া তো হয়েছেই, তার সাথে অনর্গলত রক্ত বেরিয়ে যাচ্ছে। ইকোলাইয়ের শিগার স্ট্রেন এফেক্টেড হলে এই রোগটা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট, মোটর গাছে মেন্ডেল পরীক্ষার কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন? এবার প্রকট আর প্রচ্ছন্ন কি জিনিস দেখো। এখানে আমি প্রথমেই আগে একটা জেনারেল উদাহরণ দিই, যেই জেনারেল উদাহরণটা সাথে তোমরা লিঙ্ক করে মেইন জিনিসটা পড়তে পারবে। ঠিক আছে, ধরা গেল তুমি স্কুলে গেছো। ঠিক আছে, স্কুলে গিয়ে তোমার কোনো একজন টিচারের ওপর মারাত্মক রাগ হয়েছে। ঠিক আছে, মারাত্মক রাগ হয়েছে, তো তোমার কি হবে, তোমার দুটো রিয়াকশন হবে। তোমার রিয়াকশন দুটো হবে, একটা ইনার রিয়াকশন, একটা আউটার রিয়াকশন, মানে বাইরে একরকম রিয়াকশন, ভেতরে একরকম রিয়াকশন। টিচারের ওপর যখন তোমার খুব রাগ হয়েছে, তখন তুমি বাইরে থেকে ওকে ম্যাম বলবে বা ওকে স্যার বলবে, তাই তো, যে ঠিক আছে ম্যাম, মুখটা একটুখানি কাচুমাচু করে, ঠিক আছে ম্যাম, করে নেব ম্যাম। কিন্তু ভেতরে ভেতরে কি বলবে, যে আপনার মতো বাজে টিচার আমি এই পৃথিবীতে একটাও দেখিনি। তার মানে তোমার দুরকম সত্তা প্রকাশ পাচ্ছে, একটা হচ্ছে তোমার আউটার, আরেকটা হচ্ছে তোমার ইনার, তাই তো। তো একটা বৈশিষ্ট্য তোমার প্রকট বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য মানে যেটা হচ্ছে প্রকাশ পাচ্ছে, যেটা প্রকাশ পাচ্ছে, যেটা তুমি ম্যামকে দেখাচ্ছ, হ্যাঁ ম্যাম, করে নেব ম্যাম, ওকে ম্যাম, এটা তোমার প্রকট বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্ন মানে ভেতরে রয়েছে, যেটা তুমি দেখাচ্ছ না সামনে, সেটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, তো এইটা মোটর গাছের ক্ষেত্রে বা মেন্ডেলের পরীক্ষায় প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা কাকে বলবো। প্রকট মানে হচ্ছে যেই চরিত্রটা বা যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, সেটাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বা ইংলিশে ডমিনেন্ট ক্যারেক্টার বলবো। আর যেই বৈশিষ্ট্যটা সুপ্ত থাকে, প্রকাশিত হয় না, সেটাকে আমরা প্রচ্ছন্ন বা রিসেসিভ ক্যারেক্টার বলে থাকি। ঠিক আছে,
এই রিসেসিভ আর ডমিনেন্ট এই দুটো ভীষণ ভালো করে মনে রাখবে। প্রকট হচ্ছে গিয়ে ডমিনেন্ট আর প্রচ্ছন্ন হচ্ছে গিয়ে রিসেসিভ। রিসেসিভ এই দুটো থেকে কিন্তু ইংলিশ করে প্রশ্ন আসবে, প্রকট প্রচ্ছন্ন না দিলেও রিসেসিভ ডমিনেন্ট এরম করে প্রশ্ন আসবে। তাই প্রকট প্রচ্ছন্ন যে বুঝতে পারবে না সে কিন্তু আনসার করতে পারবে না। তার মানে প্রকট বললাম যেটা প্রকাশ পায় বাইরে, আর প্রচ্ছন্ন মানে হচ্ছে যেটা প্রকাশ পায় না, যেটা সুপ্ত থাকে। ঠিক আছে, এবার কোয়েশ্চেন কি দিয়েছে দেখো, যে মোটর গাছে মেন্ডেলের পরীক্ষায় কোন বৈশিষ্ট্য প্রচ্ছন্ন। এবার এটা হবে হচ্ছে গিয়ে সবুজ রঙের বীজ। কি করে এটা আইডেন্টিফাই করবে? মেন্ডেল মোটর গাছ নিয়ে পরীক্ষা করে। মোটর গাছ নিয়ে কেন পরীক্ষা করে? টোটাল 6খানা তার রিজন ছিল। প্রথমত, মোটর গাছ দ্রুত বংশ বিস্তার করে, সেই জন্য অল্প সময়ের মধ্যেই রেজাল্ট দরকার প্রত্যেকটা পরীক্ষায়, তাই তিনি মোটর গাছ সিলেক্ট করেন। নেক্সট, অল্প স্থানের মধ্যেই এই মোটর গাছের বাগান তৈরি করা যায়, সেই জন্য এই গাছটা পরীক্ষা নিরীক্ষার জন্য খুব সুবিধাজনক। নেক্সট, মোটর গাছের বিপরীত বৈশিষ্ট্যের অনেক রকম ভ্যারিয়েন্ট পাওয়া যায়, সেই জন্য এটাকে সিলেক্ট করা যেতে পারে। আর হচ্ছে গিয়ে এটা উভয় লিঙ্গ, এর ফুলগুলো উভয় লিঙ্গ এবং স্বপরাগকারী। ঠিক আছে, মানে পুরুষ ফুলও থাকে মহিলা ফুলও থাকে, মানে স্ত্রী ফুলও থাকে। ঠিক আছে, এবার দেখো টোটাল মোটর গাছের 7খানা চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যায়, যার মধ্যে মেন্ডেল পরীক্ষা করে প্রকট বৈশিষ্ট্য কোনটা, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা, তার একটা লিস্ট বানিয়ে দিয়েছে। এই লিস্টটা মনে রাখতে হবে। ঠিক আছে, টোটাল 7খানা বৈশিষ্ট্য। যখনই বীজের আকার নিয়ে কোয়েশ্চেন আসবে, যে বীজের আকার গোলাকার যদি হয় তবে সেটা প্রকট বৈশিষ্ট্য, যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয় তাহলে সেটা কুচকানো হবে, গোল হবে এরকম, আর কুঞ্চিত হলে এরম টাইপের দেখতে হবে। ঠিক আছে, আমি ছবি দেখাবো। ঠিক আছে, তার মানে এখানে কোয়েশ্চেন কি দিয়েছিল, যে সবুজ না হলুদ। আচ্ছা, কোয়েশ্চেন কি দিয়েছিল একবার একটু দেখে নি, যে মোটর গাছে কোনটি প্রচ্ছন্ন, সবুজ বীজ, সবুজ রঙের বীজ আমি বললাম, তাই তো। দেখো সবুজ বীজের বর্ণ যদি সবুজ হয় তাহলে সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা মুখস্থ করতে হবে, কারণ সেটা উনি এক্সামিন করে রেজাল্ট দিয়েছে, এক্সামিন করে রেজাল্ট দিয়েছে, তাই এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ফুলের বর্ণ যদি বেগুনি থাকে তাহলে প্রকট বৈশিষ্ট্য, যদি সাদা হয় সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার এখান থেকে তোমার কোয়েশ্চেন দিতে পারে, মোটর গাছের কাণ্ড যদি খর্ব হয় তাহলে সেটা কি ধরনের বৈশিষ্ট্য। তুমি মুখস্থ করোনি, তুমি আনসারও করতে পারবে না। যদি বৈশিষ্ট্যটা দীর্ঘ হয় তাহলে এটা প্রকট বৈশিষ্ট্য, যদি প্রচ্ছন্ন হয় তাহলে সেটা খর্ব বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এই 4টা মুখস্থ করতে হবে। এখানে আমি ছবি দিয়েও দেখেছি, দেখো ফুলের বর্ণ কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন, জাস্ট এখানে যে 7টা করা আছে এখানে এগুলো ছবি দিয়ে বোঝানো হয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে, প্রকট প্রচ্ছন্ন বুঝে গেছো। প্রকট মানে যেটা বাইরে প্রকাশ পাচ্ছে, প্রচ্ছন্ন মানে যেটা ভেতরে রয়েছে, প্রকাশ পাচ্ছে না। তো এই বৈশিষ্ট্যগুলোকে মুখস্থ রাখতে হবে, চার্ট করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট, মানব দেহে কোন রোগ বংশ পরম্পরায় নিয়ন্ত্রিত হয়। এটা কি দেখো, ধরো কোনো একটা আজ থেকে 30, 40, 50 বছর আগে কোনো একটা রোগ হচ্ছে, যেই রোগটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, যত ভ্যারিয়েশন হচ্ছে বা প্রজন্ম যত চেঞ্জ হচ্ছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, দেখা যাচ্ছে এক ধরনের রোগ নিয়ন্ত্রিত হচ্ছে, মানে আগে প্রচুর হতো এখন আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। সেই ধরনের রোগ হচ্ছে অ্যালক্যাপটোনিউরিয়া। ঠিক আছে, এটা কি ধরনের রোগ দেখো, এখানে বেসিক্যালি যেটা হয়, এই ধরনের রোগে যে পেশেন্টরা থাকে সেই পেশেন্টদের যে মূত্র হয় সেটা বাদামি বর্ণের হয়, এবং সেই বাদামি বর্ণের মূত্র যখন পরিবেশের সংস্পর্শে আসে তখন সেটা গাঢ় কালো রং হয়ে যায়। খোলা বাতাসে রাখলেই সেই মূত্রের রং গাঢ় কালো রঙের হয়ে যায়। এবার এই অ্যালক্যাপটোনুরিয়া এইটা হচ্ছে কি এক ধরনের জেনেটিক্যাল উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত এক ধরনের জেনেটিক্যাল রোগ, যেটা কি কারণে ঘটছে, যেটা হচ্ছে গিয়ে হোমোজেন্টাইসিস নামে যে এনজাইম রয়েছে, সেই এনজাইমের কারণে কোন জিনের মিউটেশন হচ্ছে, এইচডিজি জিনের মিউটেশনের কারণে হচ্ছে।
প্রত্যেকটা থেকে একটা কোয়েশ্চেন হতে পারে যে অ্যালক্যাপটোলিউরিয়া কোন জিনের মিউটেশনে হয়, তোমাকে বলতে হবে এইচডিজি জিনের কারণে হয়, কোন এনজাইমের কারণে হয়, হোমোজেন্টাইসিস এনজাইমের কারণে হয়। প্রত্যেকটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। এই যে কটা ইনফরমেশন দিয়েছি প্রত্যেকটা পড়তে হবে। এই প্রত্যেকটার পিডিএফ অ্যাপে আপলোড করা থাকে, ঠিক আছে? যদি কেউ না পাও অবশ্যই স্যারকে জানাবে, স্যার বলে দেবে, ঠিক আছে, কিভাবে পাবে। নেক্সট দেখো, এটা বাবা মার থেকে পাওয়া জিনিস। এখানে কি হয়, শরীরে বা টিস্যুর মধ্যে হোমোজেন্টিসিস নামে যে অ্যাসিডটা রয়েছে সেই অ্যাসিডটা জমতে থাকে। যেই অ্যাসিডটা জমার ফলে এটা কি হয়, যে আমাদের শরীর থেকে যে রেচন পদার্থগুলো নির্গত হয়, যার মধ্যে ঘাম থাকতে পারে, মূত্র থাকতে পারে, স্পেসিফিক্যালি মূত্র ইউরিনের সাথে বিক্রিয়া করে এটা ইউরিনের রংটাকে গাঢ় রং করে দেয়, যেটা দেখতে ঠিক বাদামি রঙের হয়। এবং যেই মুহূর্তে এটা একটা কেমিক্যাল রিয়াকশন, যেই মুহূর্তে যখন এটা পরিবেশের সংস্পর্শে আসছে এই বাদামি রংটা গাঢ় কালো রঙের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এছাড়াও এই যে অ্যাসিডটা জমা হচ্ছে হোমোজাইন্টেন্সিস, এই ওষুধ অ্যাসিডটা কি করে, এই ওষুধ অ্যাসিডটা তরুণাস্থি হার্টের যে ভালভগুলো রয়েছে সেই ভালভের মধ্যে প্রচণ্ডভাবে ক্ষতি করে, যার ফলে কিডনিতে পাথর হয়ে যায়। দেখা যায় যে মানুষের 30 বছর নাগাদ এই লক্ষণগুলো বেশি প্রকাশ পায়। কিন্তু এই যে ইউরিনেশনের কালার চেঞ্জ এটা একদম জন্ম থেকেই হয়, কিন্তু এই যে মানে লেটার এফেক্টগুলো, অ্যাসিড জমা হয়ে যে কিডনিতে পাথর হচ্ছে, হার্টের ভালভে ক্ষতি করছে, এগুলো 30 বছর বয়সে মেইনলি দেখা যায়। বাকি দেখা যায় যে এই মূত্রের কালারেশন চেঞ্জ এটা একদম জন্মের সময় থেকেই হয়ে থাকে, ঠিক আছে? বাট এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যত জেনারেশন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে এই রোগটা বিরল হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। এই জন্য এটা বংশপরায় নিয়ন্ত্রিত একটা রোগ, এটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনের আগে এখানে যে আরো দুটো রোগ আছে, লিউকোমিয়া আর অ্যানিমিয়া, এই দুটো কি জিনিস বলে দিই। লিউকোমিয়াও হচ্ছে গিয়ে এক ধরনের ক্যান্সার, যেটা হচ্ছে অস্থিমজ্জা বা বোন ম্যারোর ক্যান্সার। এটা বেসিক্যালি কি কারণে হয়, শরীরের ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল বা বাংলায় যেটাকে আমরা শ্বেত রক্তকণিকা বলে থাকি, সেইটার লেভেল যখন অত্যাধিকভাবে বেড়ে যায় তখন আমাদের যে ক্যান্সারটা হয় সেটাকে আমরা লিউকোমিয়া বা লিউকোমিক ক্যান্সার বলে থাকি, ঠিক আছে? এই ডাব্লিউবিসি আমাদের শরীরে কি করে, যে রোগ জীবাণু রয়েছে সেটাকে ধ্বংস করে। এবার অতিরিক্ত মাত্রায় যখন বেড়ে যাবে এটা কিন্তু ক্যান্সার সৃষ্টি করবে। এটা দুটো টাইপের হয়, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট লিউকোমিয়া কি জিনিস, অ্যাকিউট লিউকোমিয়া হচ্ছে গিয়ে যে রক্তের যে সেলগুলো রয়েছে, ব্লাড সেলগুলো রয়েছে, এই ব্লাড সেলগুলোর যে আকার থাকে সেই আকারগুলো অসম্পূর্ণ থাকে, যেই কারণে কি হয়, অস্থিমজ্জায় রক্তকণিকা উৎপন্ন হতে পারে না। এটাকে আমরা অ্যাকিউট লিউকোমিয়া বলে থাকতে পারি, ঠিক আছে? এটা বেসিক্যালি ম্যালিগনেন্ট কোষগুলো যেগুলো রয়েছে সেগুলো বৃদ্ধিতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে আমরা অ্যাকিউট লিউকোমিয়া দেখতে পাবো। আর ক্রনিক লিউকোমিয়া কি জানিস, এটা মারাত্মক জিনিস। এখানে কি দেখব, যে ডাব্লিউবিসির যে শেপটা থাকবে সেই শেপটা একদম ঠিকঠাক, কিন্তু এখানে কি হয়, এটার অস্বাভাবিক বৃদ্ধি হয়ে যায়, যার ফলে ক্রনিক লিউকোমিয়া বলবে। তাহলে অ্যাকিউট আর ক্রনিকের মধ্যে ডিফারেন্স কি, অ্যাকিউটে যে ব্লাড সেলগুলো রয়েছে সেগুলোর আকারই অসম্পূর্ণ, আর ক্রনিকের ক্ষেত্রে শেপ একদম ওকে, জাস্ট সংখ্যায় প্রচণ্ড বেড়ে যাচ্ছে, সেই কারণে এটাকে আমরা ক্রনিক লিউকোমিয়া বলে থাকি। এটা আমরা প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখতে পাবো, ঠিক আছে? এটা আমরা প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখতে পাবো। নেক্সট আসি, অ্যানিমিয়া কি জিনিস। অ্যানিমিয়াকে আমরা বাংলায় বলি রক্ত শূন্যতা। এটা এমন একটা রোগ যেখানে আমরা দেখব রক্তের মধ্যে আমাদের একটা রঞ্জক থাকে, কি নাম তার, হিমোগ্লোবিন। এটা যদি স্বাভাবিকের থেকে কম থাকে সংখ্যায় তখন কি হয়, হিমোগ্লোবিন আমাদের কি কাজ করে, রক্তের মধ্যে ও অক্সিজেন বহন করে নিয়ে যায়। তো এটা যদি পরিমাণে কম থাকে রক্তের মধ্যে অক্সিজেন প্রবাহিত হবে না, তো সেই জন্য আমরা দেখতে পাবো যে সেই ধরনের মানুষদের যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাদের ক্ষেত্রে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা দেখতে পাওয়া যায়।
এর খুব কিছু কমন ফ্যাক্টর রয়েছে। কি কি থাকে, যেমন ধরো ভীষণ উইক লাগে, খুব রেস্টলেস লাগে, মাঝে মধ্যেই শ্বাসকষ্ট হয়, মাথা ব্যথা হয়, শরীরটা দেখবে একটা ফ্যাকাশে টাইপের হয়। নর্মাল মানুষের জাস্ট হাতের, নিজেরাও টেস্ট করতে পারো, হাতের যে কোনো একটা জায়গা চেপে ধরলে দেখবে লাল হয়ে যাচ্ছে, লাল টাইপের দেখতে পাবে। প্রত্যেকে এখনো করতে পারো, জাস্ট হাতের টিপটা ধরো, দেখবে লাল হয়ে গেছে। যারা লিউকোমিয়া পেশেন্ট তাদের কিন্তু এই জায়গাটা লাল হয় না, সাদা বা হলুদ হয়ে থাকে, ঠিক আছে। এটা তিনটে টাইপের হয়, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, নমোসাইটিক অ্যানিমিয়া আর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া কি হয়, এটা ভিটামিন B12 বা ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি বা কমজোরির জন্য হয়ে থাকে। যাদের শরীরে ভিটামিন B12 এর অভাব, তাদের ক্ষেত্রে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া তৈরি হয়। এখান থেকে মেগাব্লাস্টিক বা নন মেগাব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এগুলো যখন রক্ত পড়াবো সেই সময় বলবো, এখানে আর কিছু জানার দরকার নেই। নেক্সট নমোসাইটিক অ্যানিমিয়া, যেটা এখানে কি হয় বলতো, এখানে যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটা কম থাকার কারণে এই ধরনের অ্যানিমিয়াগুলো হয়। যেমন ধরো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হেমোসাইটিক অ্যানিমিয়া, এই ধরনের অ্যানিমিয়াগুলো নমোসাইটিক অ্যানিমিয়ার উদাহরণ। আর মাইক্রোসাইটিক অ্যানিমিয়া কি জিনিস, এটা এই যে হিমোগ্লোবিনটা রয়েছে, রক্তের যে হিমোগ্লোবিনটা রয়েছে, এই হিমোগ্লোবিনের ত্রুটির ফলে হয়ে থাকে। অর্থাৎ এর যে শেপগুলো থাকে বা এর যে গঠনটা থাকে, সেই গঠনের অসম্পূর্ণতা বা ডিসঅর্ডারের ফলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া তৈরি হয়। বোঝা গেল? তাহলে মাইক্রো হচ্ছে ভিটামিন B12 এর অভাবে হয়। দেখবে ব্যানানা মানে কলাতে, আপেলে প্রচুর ভিটামিন B12 রয়েছে। তারপরে ডিমে, মাংসে, এগুলোতেও B12 রয়েছে। এগুলো যাদের অভাব দেখা যায় তাদের ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়। হিমোগ্লোবিন যাদের কম তৈরি হয় তাদের নমোসাইটিক অ্যানিমিয়া হয়। আর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া কাদের হয়, যাদের হিমোগ্লোবিনের গঠনেই সমস্যা রয়েছে তাদের ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়। বোঝা গেল? নেক্সট, বংশানুক্রমে রোগ হিমোফিলিয়ার বাহক কারা? হিমোফিলিয়ার বাহক আমি একটু আগেই বললাম, মহিলা বা মহিলাদের দ্বারা প্রকাশ পায়। এবার ভালো করে বোঝো যে কেন হিমোফিলিয়ায় পুরুষদের থেকে মহিলারাই বেশি এফেক্ট হয়। আমি এখানে ছোট করে বলছি, যা বলবো পরের পেজে এক্স্যাক্ট ওটাই লেখা আছে, ঠিক আছে। আমরা জানি এক্সকে আমরা মহিলা ধরি আর XY-কে আমরা পুরুষ ধরি, তাই তো। তো আমি বললাম হিমোফিলিয়া আমরা একটু আগেই পড়েছি, এটা এক্স লিঙ্কড একটা ডিসঅর্ডার, এক্স লিঙ্কড ডিসঅর্ডার, তাই তো। এই এক্স লিঙ্ক ডিসঅর্ডারের ফলে এক্স গুলোতে এফেক্ট করবে। এবার দেখো, মহিলাদের ক্ষেত্রে তো দুখানা এক্স, কিন্তু পুরুষদের ক্ষেত্রে একখানা এক্স। তাহলে যদি এটা এক্স লিঙ্কড ডিজিজ হয়, পুরুষদের ক্ষেত্রে যদি একটাতে হিমোফিলিয়া এইচ, এটা হচ্ছে হিমোফিলিয়ার সিমটম বা এটা হচ্ছে হিমোফিলিয়ার সাইন, তো পুরুষদের ক্ষেত্রে যদি এফেক্ট হয় তাহলে আমরা দেখব যে একটাই তো এক্স রয়েছে পুরুষদের ক্ষেত্রে, তাহলে একটাই যদি এফেক্ট হয়ে যায় তাহলে সে আর নর্মাল যে ক্লটিং ফ্যাক্টর সেগুলো তৈরি করবে কি করে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে যদি একটা এফেক্ট হয়, আরেকটা তো ভালো আছে, আরেকটা দিয়ে তো নর্মাল অ্যান্টি ফ্যাক্টরগুলো তৈরি হতে পারে, ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি হতে পারে। তার মানে তারা একটা, মহিলাদের ক্ষেত্রে যদি একটা এক্সে এফেক্ট করে তারা কেরিয়ার বা বাহক হয়ে যায়, কারণ আরেকটা এক্স তো ভালো আছে। পুরুষদের ক্ষেত্রে একটা এক্স এফেক্টেড হলে সেই রোগী বা পেশেন্ট হয়ে যায়, কারণ তার তো একটাই এক্স আছে। যা বললাম এখানে জাস্ট এটা হুবহু লেখা রয়েছে, ঠিক আছে। আরেকটা জিনিস বলার, যে মহিলাদের ক্ষেত্রেও কিন্তু আমি বললাম না যে মহিলাদের ক্ষেত্রে রোগ হওয়ার সম্ভাবনা কম, একদম নেই তো বলিনি। একটা রোগ রয়েছে, আমরা এর পরেও পড়বো, যেখানে আমরা দেখব টার্নাল সিনড্রোম। এখানে মেয়েদের দুটো এক্সের বদলে একখানা এক্স থাকে, যার ফলে একটা এক্সই যদি এফেক্টেড হয় তাহলে তো হিমোফিলিক পেশেন্ট হয়ে যাবে। তো এইটা ঘটে হচ্ছে যারা টার্নাল সিনড্রোমে আক্রান্ত মহিলা, তাদের এক্ষেত্রে এই রোগটা দেখতে পাওয়া যায়।
ঠিক আছে, তাহলে বোঝা গেল কেন পুরুষরা হিমোফিলিয়ায় সবসময় অ্যাফেক্টেড হয়, মেয়েরা অ্যাফেক্টেড হয় না, কম হয়, বেসিক্যালি বাহক বা কেরিয়ার হয়। ওকে, নেক্সট, মেন্ডেলের বংশগতি সূত্র অনুযায়ী কোন উদ্ভিদের প্রকটতা প্রকাশ পায় না? রাইট অ্যান্সার হবে সন্ধ্যা মালতী। এবার আমরা মেন্ডেলের বংশগতি পরীক্ষায় দেখেছি যে উনি যে পরীক্ষাগুলো করে সেখানে দেখেছি যে বিপরীতধর্মী যে বৈশিষ্ট্যগুলো পেয়েছে সেই বৈশিষ্ট্যগুলোতে সব সময়ের জন্য প্রকট জিন প্রকাশ পেয়েছে। একমাত্র সন্ধ্যা মালতী, যেটাকে ধরে নেওয়া হয় মেন্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রম বা অসম্পূর্ণ প্রকটতা, সেইটার জন্য সন্ধ্যা মালতী গাছের বা সন্ধ্যা মালতী উদ্ভিদের বিপরীতধর্মী জিন, প্রকট জিন বৈশিষ্ট্য প্রকাশ না পেয়ে, মানে এখানে দেখা গেছে যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ না পেয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পেয়েছে। ঠিক আছে, ধরে নেওয়া গেল যে একজন হাজব্যান্ড ওয়াইফের প্রথম বেবি পড়াশোনায় খুব ভালো হয়েছে, যেহেতু তার ফ্যামিলিতে প্রত্যেকে পড়াশোনায় ভালো, এরকম 2 জেনারেশন 3 জেনারেশন চলে যাচ্ছে, 3rd জেনারেশনে গিয়ে তার যে বেবি হলো দেখা গেল সে পড়াশোনায় একদম ভালো হয়। তার মানে এখানে তার যে বংশের যে সিনারিওটা ছিল সেটা ব্রেক করলো, কারণ রেজাল্ট কি হওয়া উচিত ছিল, সেই বাচ্চাটিও পড়াশোনায় ভালো হবে, বাট সেটা হলো না। ঠিক সেরকম মেন্ডেলের বংশগতি পরীক্ষায় যখন সন্ধ্যা মালতী উদ্ভিদের এরকম বংশগতি সূত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, তার ভ্যারিয়েন্ট যখন আমরা দেখছি তখন দেখছি প্রকটের বদলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাওয়া গেছে। এখানেই মেন্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রম হয়েছে, যেটাকে আমরা অসম্পূর্ণ প্রকটতা বলে থাকি। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, মেন্ডেলের এক সংকর জননে জেনোটাইপিক অনুপাত কি? জেনোটাইপিক ফেনোটাইপিক আমরা বুঝে গেছি। জেনোটাইপিক মানে যেটা জিনগত চরিত্রের বৈশিষ্ট্য পাচ্ছে, আর ফেনোটাইপিক যেটা হচ্ছে চোখে দেখতে পাচ্ছি চারিত্রিক বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার দেখি মেন্ডেলের এক সংকর জনন কি দ্বিসংকর জনন কি। জাস্ট এরপরই দ্বিসংকর জনন আছে। মেন্ডেল যখন এক সংকর জননের এক্সপেরিমেন্ট করে, যেটাকে ইংলিশে আমরা মোনোহাইব্রিড ক্রস বলে থাকি, সেখানে তিনি একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের একই প্রজাতির দুটো জীবের মধ্যে সংকরায়ন করে। মানে কি, একই প্রজাতির হতে হবে। ঠিক আছে, একই প্রজাতির একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ নিয়েছে। কি কি দেখো, একটা লম্বা মটর গাছ নিয়েছে, আরেকটা বেটে মটর গাছ নিয়েছে। তার মানে সেম প্রজাতির মটর গাছ, কিন্তু দুজনের বৈশিষ্ট্য ভিন্ন, একটা বিশুদ্ধ লম্বা, একটা বিশুদ্ধ বেটে। তো এইভাবে যে টেস্টটা উনি করেন সেই টেস্টটাকে আমরা এক সংকর জনন, কারণ এক জোড়া নিচ্ছে সেই জন্য এক সংকরায়ন ঘটানোর ফলে কি হচ্ছে দেখো, আমি এখানে চেকার বোর্ডটা দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। এবার আমি বলছি, বিশুদ্ধ মটর গাছ, বিশুদ্ধ মটর বেটে গাছ। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ মটর গাছের ভেতরে যে অ্যালিলটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি, আর বিশুদ্ধ বেটের মধ্যে রয়েছে স্মল টি। ঠিক আছে, এবার এখান থেকে যে গ্যামেটগুলো হচ্ছে একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। এই অ্যালিলগুলোকে আমরা P1 জিন বা প্যারেন্টাইল জিন বা জনিত জনু বলবো। এটা হচ্ছে প্যারেন্টাইল জিন বা P1ও বলে থাকে বা P জিনও বলে থাকতে পারে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে প্রথম অপত্য জনু F1 জিনে যেটা পেলাম সেটা হচ্ছে টি ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, এবার যখন এখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলো পাচ্ছি যে কত পার্সেন্ট বেটে বা কত পার্সেন্ট লম্বা হতে পারে, সেখানে আমরা দেখছি বিশুদ্ধ লম্বা হওয়ার চান্স 25%, সংকর লম্বা মানে এখানে হাইব্রিড বেটে এবং লম্বা দুটো মিক্স আপ হয়ে রয়েছে সেটার চান্স 50%, এবং বিশুদ্ধ বেটে হওয়ার চান্স 50%। তার মানে প্রথম যখন প্যারেন্টাইল
জিনের ক্ষেত্রে বা পি জনুর ক্ষেত্রে বা পি জিনের ক্ষেত্রে হচ্ছে, সেখানে আমরা দেখলাম ক্যাপিটাল টি স্মল টি গ্যামেটে এসছে। সেখান থেকে আমরা এটা পেলাম ফার্স্ট জেনারেশন F1 এ। সেকেন্ড জেনারেশনে আমরা কি দেখলাম, যে এখান থেকে আমি 25% লম্বা পাচ্ছি, 50% হাইব্রিড পাচ্ছি, আর 25% বেটে পাচ্ছি। এটা ওনার পরীক্ষার মাধ্যমে দেখা যায়। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড জেনারেশন বা F2 জেনারেশনে, ঠিক আছে। এবার যখন আমি চেকার বোর্ড বানাচ্ছি, দেখা যাচ্ছে আমার লম্বা পাওয়া গেছে একটা, শঙ্কর লম্বা পাওয়া গেছে দুটো, বেটে পাওয়া গেছে একটা। এবার আমি ফেনোটাইপ জেনোটাইপ কি করে বার করব? আমি একটু আগেই বললাম যে চোখে দেখে যেগুলোকে মনে হবে সেগুলো ফেনোটাইপ। তার মানে তোমার যদি ফেনোটাইপ বার করতে দেয়, তুমি দেখবে যে কোনগুলো লম্বা, ওটা বিশুদ্ধ লম্বা না শঙ্কর লম্বা মাথায় রাখার দরকার নেই। চোখে দেখছি লম্বা, তার মানেই সেটা ফেনোটাইপ। তার মানে এখানে ফেনোটাইপ কি হয়ে যাবে? ফেনোটাইপের মধ্যে আমরা লম্বা আর বেটে দেখব। লম্বা ইস টু বেটে। লম্বা কটা দেখতে পাচ্ছ? 3টে দেখতে পাচ্ছি। হতে পারে ওর মধ্যে হাইব্রিড আছে, আমার দেখার দরকার নেই, আমি চোখে যেটা দেখে বুঝতে পারছি সেটাই তার চারিত্রিক বৈশিষ্ট্য। বেটে একটা দেখতে পাচ্ছি, তার মানে ফেনোটাইপ হয়ে গেল 3:1। জেনোটাইপ কি হবে? এবার আমি জিনগত দেখব, এবার আমি হিসেব করতে শুরু করব। আচ্ছা, বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ, কটা আছে? একটা। লম্বা হয়েছে, কিন্তু কি হয়েছে? শঙ্কর লম্বা, কটা হয়েছে? দুটো। বেটে কটা হয়েছে? বেটে হয়েছে একটা, মানে এক্স্যাক্ট হিসেব করা। তখন এটা হয়ে যাবে হচ্ছে জেনোটাইপের উদাহরণ, ঠিক আছে, জেনোটাইপের উদাহরণ। তাহলে জেনোটাইপের উদাহরণে আমরা দেখব 1:2:1 হচ্ছে জেনোটাইপিক উদাহরণ। তার মানে এখানে জেনোটাইপ কত? 1:2:1। যা আমি বললাম এক্স্যাক্ট এখানে এটা ছবিতে দিয়ে দিয়েছি। যদি কারো বুঝতে বা দেখতে অসুবিধা হয় তারা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে বোঝা গেল। নেক্সট চলে আসি দ্বিসংকর জননের ক্ষেত্রে কি হয়। এবার উনি আগেরটায় এক জোড়া নিয়েছিল, এবার দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছে, তাদের মধ্যে সংকরায়ন করেছে। কি কি নিয়েছে দেখো, গোলাকার বীজযুক্ত মটর গাছ নিয়েছে এবং তার কালারটা কি? বিশুদ্ধ হলুদ। তার মানে হলুদ রঙের গোলাকার বীজ নিয়েছে। তার মানে দু জোড়া, অ্যাকচুয়ালি 4টে বৈশিষ্ট্য নিয়েছে। হলুদ রঙের গোলাকার বীজযুক্ত দু জোড়া, ঠিক আছে। আর কি? বিশুদ্ধ সবুজ রঙের কুঞ্চিত বীজযুক্ত। তার মানে হলুদ একটা টাইপ, গোলাকার একটা টাইপ, এটা নিয়ে একটা পেয়ার তৈরি হয়েছে। সবুজ একটা টাইপ, কুঞ্চিত একটা টাইপ, এটা নিয়ে একটা পেয়ার তৈরি হয়েছে। তার মানে টোটাল 4টে পেয়ার নিয়ে উনি ডাই হাইব্রিড ক্রস করেছে, ঠিক আছে। এবার দেখো চেকার বোর্ড ওয়াইজ বিশুদ্ধ হলুদ গোলাকার বীজ। আচ্ছা, এখানে আগে দেখো হলুদকে আমি ক্যাপিটাল ওয়াই ধরেছি, গোলাকারকে ক্যাপিটাল আর ধরেছি, স্মল ওয়াই ধরেছি সবুজকে, স্মল আর ধরেছি কুঞ্চিতকে। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে ক্যাপিটালগুলো, আর প্রচ্ছন্ন আমরা সবসময় স্মলগুলোকে ধরবো, ঠিক আছে। তো এখানে দেখো ওয়াই ওয়াই আর আর কে আমরা ধরেছি বিশুদ্ধ হলুদ আর গোলাকার বীজ, আর বিশুদ্ধ সবুজ আর কুঞ্চিত বীজকে ধরেছি সব স্মল ওয়াই আর আর। এটা হচ্ছে আমাদের প্যারেন্টাল জিনে হচ্ছে। এখান থেকে আমরা কি কি গ্যামেট পেয়েছি? ওয়াই আর, ক্যাপিটাল ওয়াই আর, স্মল ওয়াই আর। এবার এখান থেকে ফার্স্ট জেনারেশনে কি বেরোলো? ওয়াই ওয়াই আর আর, মানে স্মল ওয়াই স্মল আর, স্মল আর ক্যাপিটাল আর, ঠিক আছে। এবার আমি দেখলাম এই ফার্স্ট জেনারেশন থেকে আরো 4টে গ্যামেট বার করা যায়। ক্যাপিটাল আর, স্মল আর, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই ক্যাপিটাল আর, দুটোই স্মল ওয়াই আর। এই 4টে গ্যামেট বার করা যাচ্ছে। এই কম্বিনেশনটা তোমরা যে কেউ করতে পারবে, এই কম্বিনেশনটা বাড়িতেও যে কেউ বসে করতে পারবে। যে এগুলোর কতগুলো হতে পারে, একটা মানে জাস্ট ছোটবেলায় যেরকম পেয়ার করতে ওরকম করে করবে। ওয়াই আর একটা হতে পারে,
ছোট ওয়াই ছোট আর, ছোট ওয়াই ছোট আর, ওয়াই এরম জেনারেশন, যে যতগুলো ভ্যারিয়েশন হতে পারে। তাহলে ফার্স্ট জেনারেশনে আমরা যে গ্যামেটগুলো পেলাম সেগুলো হচ্ছে এগুলো। এবার F2-তে আমরা যখন চেকার বোর্ড তৈরি করছি সেটা দেখতে এরকম হবে। এবার এর ফেনোটাইপ জেনোটাইপ যখন বার করবো, ফেনোটাইপ মানে চোখে দেখে আমি বুঝতে পারছি। তার মানে দেখো হলুদ গোলাকার চোখে দেখে কতগুলো পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, হলুদ গোলাকার আর আছে 9টা। তার মানে হলুদ গোলাকার 9খানা পেয়ে গেছি। হলুদ কুঞ্চিত কটা আছে, 1টা 2টো 3টে। নেক্সট সবুজ গোলাকার কটা, সবুজ কুঞ্চিত কটা, মানে 4টে টাইপ হবে। একটা হচ্ছে হলুদ গোলাকার, একটা হলুদ কুঞ্চিত, একটা হচ্ছে গিয়ে সবুজ গোলাকার, একটা সবুজ কুঞ্চিত, 4টে টাইপ। এবার 4টে টাইপের মধ্যে তোমরা চেকার বোর্ডে গুনবে যে কতগুলো পাচ্ছ, সেই ওয়াইজ আমার ফেনোটাইপ বেরিয়ে যাবে। তাহলে দেখা গেল আমার ফেনোটাইপে, এখানে দেখো আমি ক্লিয়ার করে দেখিয়েছি, আমার 9খানা হলুদ গোলাকার বেরিয়েছে, 3খানা হলুদ কুঞ্চিত বেরিয়েছে, 3খানা সবুজ গোলাকার বেরিয়েছে, আর 1খানা সবুজ কুঞ্চিত বেরিয়েছে। তাহলে ফেনোটাইপ কি, যেটা চোখে দেখতে পাচ্ছি 9:3:1:3:3:1। তাহলে এটা হয়ে যাবে আমার ফেনোটাইপ। আর জেনোটাইপ চলবে লম্বা লিস্ট, প্রত্যেকটা জিন ধরে ধরে, যে এটা কটা আছে, ক্যাপিটাল ওয়াই আর আর কত আছে, এই ধরনের করে করে আমার জেনোটাইপ একটা লম্বা হিসাব চলবে। আর ফেনোটাইপ মানে হচ্ছে চোখে দেখে কি বুঝছি। তার মানে এখানে রাইট আনসার 9:3:3:1। বোঝা গেল? তাহলে মেন্ডেলের দ্বিসংকর এবং একসংকর জননে তোমায় প্রশ্ন যেটা করবে, ফেনোটাইপ কি জিনিস, জেনোটাইপ কি জিনিস, যেটা তোমাকে এই হিসেবটা করে অ্যাকচুয়ালি মুখস্থ রাখতে হয়, আমি বুঝিয়ে দিলাম। ওকে, পরীক্ষার আগে এখনই যদি কেউ প্রেশার দিয়ে এটাকে বুঝতে না পারো, চেষ্টা করো না। যতটুকু বললাম এই জেনোটাইপ ফেনোটাইপটা এটা বুঝতে চেষ্টা করে নাও, যে চোখে দেখে যেটা বুঝতে পারছো সেটা হচ্ছে ফেনোটাইপ, আর হিসেব যেটা জেনেটিক্যাল করতে হচ্ছে সেটা জেনোটাইপ। সেটা দিলেই 14 তারিখের পরীক্ষা উতরে যাবে। দেন তোমরা যখন নেক্সট এনএম জিএনএম এর জন্য, জিএনএম বা এনএম স্পেসিফিক্যালি ভর্তি হবে, তখন দেখবে এটা আরো ডিটেলসে বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট, কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছির জিন তত্ত্ব ব্যবহার করেন? বিজ্ঞানী মর্গ্যান ফার্স্ট এই ড্রসোফিলা মাছিকে নিয়ে জিন তত্ত্ব দেন। তার তত্ত্বটা ছিল হচ্ছে গিয়ে ড্রসোফিলার লিঙ্কেজ সম্পর্কে, সেক্স লিঙ্কেজ সম্পর্কে, বা উত্তরাধিকার নিয়ে যে যোগসূত্র, তিনি সেটা আবিষ্কার করেন কততে, 1910-এ। এর আগে ফার্স্ট যিনি এই ড্রসোফিলা মাছিকে নিয়ে কাজ করেন তিনি হচ্ছেন NM স্টেভেন। ঠিক আছে, তাই মর্গান হচ্ছে এটা নিয়ে প্রথম জিন তত্ত্ব দেন, আর প্রথম এটাকে গবেষণার মডেল হিসাবে নিয়ে কাজ করেন NM স্টেভেন্স। ঠিক আছে, নেক্সট, বংশগতিবিদ্যার জনককে, এটা সবাই জানো মেন্ডেল, বাট যেটা নিয়ে কোয়েশ্চেন হতে পারে সেটা হচ্ছে বংশগতিবিদ্যার জনক না দিয়ে দিতে পারে মেন্ডেলের উত্তরাধিকার সূত্রের জনককে, আধুনিক বংশগতিবিদ্যার জনককে, জেনেটিক্সের জনককে, জিনগত তত্ত্ববিদ্যার জনককে, যাই বলুক না কেন আনসার একটাই, মেন্ডেল। ওকে, নেক্সট, শুধু মিউটেশনেরটাই আবার মেন্ডেল লিখে এসো না, সেটা ভুল হয়ে যাবে। মিউটেশন হচ্ছে হুগো দ্য ভিস, জিন তত্ত্বের জনককে আবারও আনসার হয়ে যাবে মেন্ডেল। ওকে, নেক্সট, এবার দেখো, হিমোফিলিয়ায় আক্রান্ত বাহক মহিলার সাথে যদি একজন সুস্থ পুরুষের বিবাহ হয়, হিমোফিলিক পুত্র জন্মানোর সংখ্যা কত শতাংশ? আমি বলছিলাম না এখান থেকে অঙ্ক আসতে পারে, সেই অঙ্কগুলো কিভাবে করবে দেখো। হিমোফিলিয়ায় আক্রান্ত বাহক মহিলা, বাহক মানে আমরা কি জানি, আচ্ছা আমরা হিমোফিলিয়া HX দিয়ে প্রকাশ করব, তাই তো? আমরা জানি এটা হচ্ছে মহিলা, এটা হচ্ছে পুরুষ। তাহলে হিমোফিলিয়ায় আক্রান্ত বাহক মহিলা, তার মানে X এর মাথায় একটা H,
এটাকে ধরে নিলাম, ঠিক আছে, বাহক। আচ্ছা এটা ধরে নাও সুস্থ, এই জিনটাকে ধরছি, আর এইটাকে ধরছি হচ্ছে হিমোফিলিয়া। ওকে, হিমোফিলিয়া। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে একটা মহিলা, আর এইটা হয়ে যাবে পুরুষ, তাই তো? ওকে, এবার এদের যখন বিবাহ হচ্ছে কত টাইপের ছেলে মেয়ে হতে পারে দেখো। ফার্স্ট হতে পারে এক্স। আচ্ছা এটা চেকার বোর্ডের মাধ্যমে করলে দেখবে বেশি ইজি হচ্ছে। চেকার বোর্ড কিভাবে করে, একদিকে আমরা মহিলাদের দেব, একদিকে পুরুষ দেব, তাই তো? মহিলাদের দেখো একটা দিলাম এক্স এইচ আর একটা এক্স বাহক, আর পুরুষদের ক্ষেত্রে একটাই এফেক্টেড আর একটা ওয়াই। তাহলে এবার দেখো দুটোর মধ্যে জাস্ট ক্রস করবে এরকম করে, একটা এক্স এইচ একটা এক্স এক্স এক্স। আর এখানে দেখো, এবার দেখো কি বলেছে, হিমোফিলিক পুত্র জন্মানোর সংখ্যা কত। তার মানে এই যে পুত্রটা হয়েছে, এই পুত্রটা তো হিমোফিলিক পুত্র, তাই তো? হিমোফিলিক পুত্র, তার মানে হিমোফিলিক পুত্র জন্মানোর চান্স হচ্ছে গিয়ে আমাদের 25%। যারা এই চেকার বোর্ডটা বুঝতে পারোনি তারা এটা দেখো, এটা দেখো, এই চেকার বোর্ডটা দেখো, এটা যেটা হলো হচ্ছে গিয়ে আমাদের, এইটা আমি মুছে দিচ্ছি, এখান থেকেই দেখো স্বাভাবিক বাহক মহিলা, স্বাভাবিক জিন দিয়েছি এক্স ক্যাপিটাল এইচ, আর হিমোফিলিক জিন দিয়েছি স্মল এইচ। ঠিক আছে, স্বাভাবিক জিনের ক্ষেত্রে আমরা দুটো গ্যামেট পেয়েছি, আর স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে আমরা দুটো গ্যামেট পেয়েছি। এবার যখন আমি ক্রস করছি দেখো, প্রথম যেটা হচ্ছে স্বাভাবিক কন্যা স্বাভাবিক পুত্র, নেক্সট স্বাভাবিক বাহক কন্যা, আরেকটা হচ্ছে হিমোফিলিক পুত্র। তার মানে হিমোফিলিক পুত্র হওয়ার পার্সেন্টেজ 25%, স্বাভাবিক পুত্র হওয়ার পার্সেন্টেজ 25%, স্বাভাবিক কন্যা হওয়ার পার্সেন্ট 25, আর স্বাভাবিক বাহক কন্যা হওয়ার পার্সেন্টও 25। ঠিক আছে, এগুলোকে নর্মাল জাস্ট এরম করে ক্রস করতে হয়, এরম করে ক্রস করে আনসার বার করো, মানে এইচ এর সাথে এইচ, এইচ এর সাথে ওয়াই, এইচ এর সাথে ওয়াই এখানে, এক্স এর সাথে ওয়াই এখানে। ঠিক আছে, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে 25। নেক্সট, নেক্সট দেখো মেন্ডেলের প্রথম সূত্র হলো কোনটি। রাইট আনসার হবে পৃথকীভবন সূত্র, অর্থাৎ উনি যে ফার্স্ট টেস্টটা করে মনোহাইব্রিড ক্রস, সেই মনোহাইব্রিড ক্রস থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উনি চারিত্রিক বৈশিষ্ট্যের জিন নিয়েছিল, সেখান থেকে সংকরায়ন করে উনি দেখতে পাচ্ছেন যে পৃথকীভবনের সূত্র আসছে, অর্থাৎ যে গ্যামেটগুলো পেয়েছিলেন সেই গ্যামেটের মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রে পৃথক অস্তিত্ব রয়েছে, কেউ মিশে যায়নি। মিশে যায়নি মিন্স যদি হাইব্রিডও হয়ে থাকে, হাইব্রিডও হয়ে থাকে সেখানেও ক্যাপিটাল টি স্মল টি রয়েছে, এটা মিক্স আপ হয়ে ওয়াই হয়ে যায়নি, মিক্স আপ হয়ে যে অন্য কিছু একটা হয়ে যাবে তা নয়, প্রত্যেকে পৃথকভাবে প্রেজেন্ট রয়েছে, টিও রয়েছে স্মল টিও রয়েছে ক্যাপিটাল রয়েছে, সব আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে প্রেজেন্ট রয়েছে, সেখান থেকে উনি পৃথকীভবনের সূত্র আবিষ্কার করেন। ওকে, নেক্সট ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি এই দুটোর মধ্যে সংকরায়ন করলে কি ঘটবে, ব্যাক ক্রস টেস্ট ক্রস না উভয়। এটা বোঝার জন্য আগে প্রথমেই যেটা বুঝতে হবে ব্যাক ক্রস কি টেস্ট ক্রস কি। ঠিক আছে, আমি এখানে একটা জিনিস আঁকছি। আচ্ছা এই ছবিটা হয়তো তোমরা বুঝতে পারছো না, এটা আমি একটু এখানে বড় করে আঁকছি। প্যারেন্টস বা P1 জিন, এখানে আমরা লম্বা নিয়েছি ক্যাপিটাল টি, আর বেটে নিয়েছি স্মল টি। ঠিক আছে, এবার এই দুটোর থেকে আমি কি কি গ্যামেট পাবো, গ্যামেট বার করি। ক্যাপিটাল টি
বেটের থেকে কি কি গ্যামেট পাবো? স্মল টি, তাই তো। এবার এখান থেকে আমি F1 এ কি পাবো? ক্যাপিটাল টি স্মল টি, তাই তো। এবার ব্যাক ক্রস কাকে বলবো? এই যে F1 জিনে বা ফার্স্ট জেনারেশনে আমরা যেই জিনটা পাচ্ছি বা যেই গ্যামেটটা পাচ্ছি, সেই গ্যামেটটা যখন আমরা প্যারেন্টাল জিনের যে কোনো একটা দিয়ে ক্রস করব, হতে পারে সেটা লম্বা, হতে পারে সেটা বেটে, তখন তাকে আমরা ব্যাক ক্রস বলবো। তার মানে ব্যাক ক্রস কি? ব্যাক ক্রস কি? একটু কালারটা চেঞ্জ করে নি, বুঝতে সুবিধা হবে। এই যে F1 জিন বা ফার্স্ট জেনারেশনে আমরা যা পেলাম, তার সাথে P1 জেনারেশনের যে কোনো, এটা প্যারেন্টাল জিন মানে একজন হচ্ছে গিয়ে মেল, একজন ফিমেল, পিতা বা মাতা যে কোনো একজনের সাথে যদি আমরা সংকরায়ন করি, বা এটাকে আমরা পিতা মাতা না বলে ডমিনেন্ট রিসেসিভ বলতে পারি, তো ডমিনেন্ট বা রিসেসিভের মধ্যে যে কোনো একজনের সাথে যদি ফার্স্ট জিন বা F1 জিন থেকে যা পেয়েছি তার ক্রস করানো হয়, তাহলে ব্যাক ক্রস কি হতে পারে? ক্যাপিটাল টির সাথে এইটার ক্রস হতে পারে, অর ক্যাপিটাল টির সাথে, সরি স্মল টির সাথে ক্যাপিটাল টি স্মল টির ক্রস হতে পারে, দুটোকেই আমরা ব্যাক ক্রস বলবো। F1 জিনে যা পাচ্ছি তার সাথে প্যারেন্টাল জিনের ডমিনেন্ট বা রিসেসিভ অথবা পিতা বা মাতা যে কোনো একজনের সাথে ক্রস করাচ্ছি, তাকেই আমরা ব্যাক ক্রস বলবো। টেস্ট ক্রস কি? এখানে দেখাচ্ছি টেস্ট ক্রস, আবার কালার চেঞ্জ করছি। টেস্ট ক্রস কি? টেস্ট ক্রস হচ্ছে গিয়ে আমরা F1 জিন থেকে যা পাচ্ছি, সেই F1 জিনের সাথে অলওয়েজ এবং অলওয়েজ কার ক্রস করাতে হবে? রিসেসিভের ক্রস করাতে হবে, মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্রস করালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টেস্ট ক্রস। ঠিক আছে, তার মানে ব্যাক ক্রস কি? আমরা F1 জিন থেকে যেটা পাচ্ছি তার সাথে প্যারেন্টাল জিনের যে কোনো একটার ক্রস করালে যেটা পাবো সেটা ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস হচ্ছে F1 জিন থেকে যেটা পাচ্ছি তার সাথে অলওয়েজ রিসেসিভ ক্যারেক্টারের যে জিনটাকে আমরা ক্রস করাচ্ছি সেটাকে আমরা টেস্ট ক্রস বলবো। তার মানে এখানে টেস্ট ক্রস কি হবে? ক্যাপিটাল টি স্মল টির সাথে টি এর ক্রস হবে, কারণ টিটা হচ্ছে এখানে রিসেসিভ আর লম্বাটা হচ্ছে এখানে ডমিনেন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবে, যেটা কোয়েশ্চেন আসে, যে প্রত্যেকটা টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু কোনো টেস্ট ক্রস ব্যাক ক্রস না, মানে সব টেস্ট ক্রস হলো ব্যাক ক্রস, কিন্তু সব টেস্ট ক্রস, আই থিঙ্ক এটা কালারটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও এটা ইরেজ করে আমি ব্ল্যাক দিয়ে লিখি, তাহলে বুঝতে পারবে। ব্ল্যাক দিয়ে লিখছি, বুঝতে পারবে। তাহলে আমরা বলতে পারি সব টেস্ট ক্রস হলো ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস না। কেন না? দেখো, টেস্ট ক্রসের মধ্যে আমরা যে কোনো একটা, টেস্ট ক্রসে আমরা সবসময় রিসেসিভ নিচ্ছি, তাই তো। তার মানে টেস্ট ক্রসে যে রিসেসিভটা নিচ্ছি সেটা তো ব্যাক ক্রসেও হতে পারে, কারণ ব্যাক ক্রসে ডমিনেন্ট বা রিসেসিভের মধ্যে যে কোনো একটাই আমি নিতে পারি, কিন্তু টেস্ট ক্রসে আমরা শুধুমাত্র রিসেসিভটা নেব। তার মানে সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস, বাট ব্যাক ক্রস কিন্তু টেস্ট ক্রস না, কারণ যখন ডমিনেন্ট হবে
ডমিনেন্টের সাথে F1 জিনের রিয়াকশন হবে, যখন ডমিনেন্টের সাথে F1 জিনের ক্রস হবে তখন কিন্তু সেটাকে আমরা টেস্ট ক্রস বলতে পারবো না, সেটাকে আমরা টেস্ট ক্রস বলতে পারবো না। বোঝা গেল? তাহলে দেখো আমি যখন কি বললাম, ক্যাপিটাল টি এটা হচ্ছে লম্বা, লম্বা মানে এটা হচ্ছে ডমিনেন্ট, এর সাথে আমি ক্রস করাচ্ছি স্মল টি এ, যেটা হচ্ছে বেটে, তাই তো? এটা হচ্ছে আমার রিসেসিভ। এবার দেখো এই দুটোর যখন আমি ক্রস করাচ্ছি, আমি ফার্স্ট পেলাম গ্যামেট হিসাবে F1 এ ক্যাপিটাল টি স্মল টি। এবার টি এর সাথে যখন এইটার ক্রস হচ্ছে, এই দুটোর ক্রসকে আমি কি বলতে পারি? টি হচ্ছে আমাদের রিসেসিভ, তাই তো? রিসেসিভের সাথে আমি F1 এর ক্রস করেছি, তার মানে এটা আমার অবশ্যই টেস্ট ক্রস। এবার একটু আগে আমি কি বললাম, যা টেস্ট ক্রস সেটা অলওয়েজ ব্যাক ক্রসও হবে, কারণ ব্যাক ক্রস মানে এই দুটো যেমন সেরকম টি এর সাথে এটার ক্যাপিটাল টি স্মল টি এর সাথে, এখানে করছি ক্যাপিটাল টি এর সাথে যখন এইটা করছি, এটাও আমার ব্যাক ক্রস, আবার এটাও আমার ব্যাক ক্রস। তার মানে এই যেটা এখানে দিয়েছে এটা একই সাথে টেস্ট ক্রসও হচ্ছে প্লাস ব্যাকও হচ্ছে, তার মানে আমি উভয় কারেক্ট আনসার দেব। এটা কিন্তু ভীষণ গুলিয়ে যায়, তাই এই যে এইটা আমি করে দিলাম চেকার বোর্ডটা, বা এই যে এটা করে দিলাম, এটা প্রত্যেকে খাতায় টুকে নেওয়া দরকার হলে। যদি বুঝতে না পারো আমাকে বলো, কমেন্ট বক্সে বলো যে ম্যাম এই জায়গাটা বুঝিনি, পরের দিনের ক্লাসের আগে আমি আবার এই জায়গাটাকে বুঝিয়ে নেব, দেন আবার করব। এই জায়গাটা যে বুঝতে না পারবে তার একদম এই টেস্টগুলো করতেই পারবে না, ঠিক আছে? নেক্সট, আচ্ছা আমি যা বললাম এখানে ব্যাক ক্রস টেস্ট ক্রসের লেখা আছে, বুঝতে না পারলে এখান থেকেও পড়ে নিতে পারো, বাট আমি যেভাবে বোঝালাম ওটা বোঝার জন্য বেশি ইজি, কারণ অঙ্ক যখন করবে এই ধরনের তখন তো বুঝতে লাগবে, লেখা দিয়ে তো কিছু হবে না, যেহেতু তোমাদের এমসিকিউ আসবে। তো আমি যেটা বোঝালাম সেটার ওপর ফোকাস করো, লেখাও আছে, চাইলে দেখে নিতে পারো। নেক্সট, থ্যালাসেমিয়া রোগের বাহক কে? থ্যালাসেমিয়া রোগের বাহক অলওয়েজ পুরুষ এবং মহিলা উভয়ই হতে পারে, ঠিক আছে? থ্যালাসেমিয়া কি রোগ দেখো, থ্যালাসেমিয়া আবারও একটা বংশগত রোগ, যেখানে আমরা দেখতে পাবো যে হিমোগ্লোবিনের পরিমাণ যখন কমে যায় তখন যে মারাত্মক রকমের রক্তকল্পতা বা রক্তের পরিমাণ কমে যায় সেটাকে আমরা থ্যালাসেমিয়া বলে থাকি, ঠিক আছে? থ্যালাসেমিয়া রোগ সময় মতো যদি আমি রক্ত দিতে না পারি তাহলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, ঠিক আছে? হিমোগ্লোবিনের অভাবের জন্য রক্তে অক্সিজেন ক্ষমতা, বহন ক্ষমতা কমে যায়, আমরা একটু আগে অ্যানিমিয়াতেও দেখেছি, যার ফলে রোগীকে বারবার রক্ত কি করতে হয়, চেঞ্জ করতে হয়, বদলাতে হয় বা রক্ত নিতে হয়, যার ফলে কি হয়, শরীরে হিমোগ্লোবিনের মধ্যে প্রচুর আয়রন রয়েছে, সেই আয়রনের পরিমাণ যখন বেড়ে যায় দেহে লোহা জমে, হৃৎপিণ্ড, যকৃৎ এবং যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে জমে যায়, যার ফলে সেখান থেকেও ক্ষতি হতে পারে। এই রোগটির মেইন উৎস হচ্ছে ভূমধ্যসাগরের বিভিন্ন মধ্যবর্তী দেশ থেকে, যেমন গ্রিস, টার্কি, এসব জায়গায়। সেই জন্য এই থ্যালাসেমিয়া রোগটাকে আমরা ভূমধ্যসাগরীয় রক্তকল্পতাও বলে থাকি। হিমোফিলিয়াকে যেমন আমরা রাজকীয় রোগ বলেছিলাম, কারণ টাইপ বিটা রানী ভিক্টোরিয়া ক্যারিয়ার ছিলেন, সেরকম থ্যালাসেমিয়া হচ্ছে ভূমধ্যসাগরীয় রক্তকল্পতা, কারণ এই রোগটা মেইন উৎস যেখানে সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় আশেপাশের দেশগুলো, গ্রিস, টার্কি, এগুলো, ঠিক আছে? তো সেই জন্য এটা ভূমধ্যসাগরীয় রক্তকল্পতা। কি কি লক্ষণ আছে? প্রথমত হিমোগ্লোবিনের ত্রুটির ফলে এটা মেইনলি হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। আর কি দেখা যায়? লোহিত রক্তকণিকা আকারে ভীষণ ছোট হয়ে যায়, অস্থিগুলো দুর্বল হয়ে যায়, যকৃৎ এবং প্লীহার বৃদ্ধি থাকে, মূত্র যেটা থাকে সেটা কালচে ডার্ক ব্ল্যাক টাইপের হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এটা কেন হয়? হিমোগ্লোবিনের জিনটা যদি ত্রুটিপূর্ণ থাকে তাহলেই এই থ্যালাসেমিয়া রোগটা হয়। এটা বাবা বা মা উভয়ের থেকেই আসতে পারে, ওই জন্য বললাম পুরুষ এবং মহিলা উভয় ক্যারিয়ার। এটা বংশগতিক্রমেই সন্তানের ছড়ায়। দেখা গেছে বাবা এবং মা দুজনেই যদি থ্যালাসেমিয়ার জিনে আক্রান্ত থাকে তাহলে
শিশু সেখানে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার পরিমাণ ভূমিষ্ঠ শিশু 25% থাকে। ঠিক আছে, আর থ্যালাসেমিয়া হওয়ার আগে থেকেই যদি এটাকে ট্রিট করা যায় দেন কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারবো যে গর্ভস্থ শিশু থ্যালাসেমিক পেশেন্ট না। কি দিয়ে করা হয় দেখো, 3টে পদ্ধতি রয়েছে যেখানে গর্ভস্থ শিশু থ্যালাসেমিয়ার পেশেন্ট কিনা জানা যায়। সেটা হচ্ছে গিয়ে অ্যামনিওসেনেসিস বলে যে টেস্টটা রয়েছে, ফিটাল ব্লাড স্যাম্পল নিয়ে টেস্ট করা যায়, অথবা ক্রনিক ভিলিয়াস স্যাম্পল নিয়েও টেস্ট করা হয়ে থাকে। ঠিক আছে, এবার মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গা থেকে কোয়েশ্চেন হতে পারে সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এগুলো কি জিনিস দেখো, আলফা থ্যালাসেমিয়া কি জিনিস, 16 নম্বর ক্রোমোজোমে আমরা দেখব যে আলফা চেনটা থাকে, সেই চেনের মিউটেশনের জন্য আলফা থ্যালাসেমিয়া হয়। টোটাল 4খানা জিন নিয়ে এই আলফা থ্যালাসেমিয়া তৈরি হয়। এবার বাবা এবং মায়ের থেকে যে প্রাপ্ত জিনগুলো তুমি পাচ্ছ তার মধ্যে একটি বা তার বেশি জিন যদি ক্ষতিগ্রস্ত হয় বা ত্রুটিপূর্ণ হয়, তখন আমরা দেখব যত বেশি জিন ক্ষতি হচ্ছে, ধরো একটা জিন ক্ষতি হয়েছে, দেন আমরা যে থ্যালাসেমিয়াটা দেখবো সেটা দুটো হয়েছে আরও বেশি, 3টে হয়েছে আরও বেশি, 4টেই খারাপ বেরিয়েছে, মারাত্মক রকমের আলফা থ্যালাসেমিয়া। তো দেখো ফার্স্ট জিনটা যখন ত্রুটিপূর্ণ হয়েছে, থ্যালাসেমিয়ার লক্ষণ বা কোনো উপসর্গ সেরকম দেখা যায় না, বাট আক্রান্ত সন্তান কিন্তু কেরিয়ার হয়ে যায়। ঠিক আছে, দুটো জিন যদি এফেক্ট করে তাহলে হালকা উপসর্গ দেখা যাবে, এটাকে আমরা আলফা থ্যালাসেমিয়া মাইনর বলবো অথবা আলফা থ্যালাসেমিয়া ট্রেড বলবো। যখন 3টে জিন এফেক্টেড করবে তখন উপসর্গ মাঝারি থেকে মারাত্মক হবে। কি কি হবে, তখন এই জিনটাকে আমরা বা এই অবস্থাটাকে আমরা বলবো হিমোগ্লোবিন এইচ ডিজিজ। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যে কটা আলফা চেনের প্রবলেম থাকলে হিমোগ্লোবিন এইচ ডিজিজ হয়। তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো যে আলফা চেনের 3টে জিন এফেক্টেড থাকলে তখন হিমোগ্লোবিন এইচ ডিজিজ হয়ে থাকে। আর 4টে জিনই যদি এফেক্টেড হয় তাহলে মেজর থ্যালাসেমিয়া বা হাইড্রপস ফিটালিস হয়ে থাকে। ঠিক আছে, জন্মের পূর্বে অথবা জন্মের পরপরই ভ্রূণ নষ্ট হয়ে যায় বা শিশু জন্মের পরেই মরে যায়, এতটা অ্যানিমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। ঠিক আছে, তাহলে আলফা থ্যালাসেমিয়া বেসিক্যালি 16 নন ক্রোমোজোমের যে আলফা চেন থাকে সেটার ত্রুটির জন্য হয়। 4টে জিন নিয়ে তৈরি, একটা জিন এফেক্ট থাকলে কোনো লক্ষণ সেরকম প্রকাশ পাবে না। দুটো জিন এফেক্ট থাকলে কি হবে, থ্যালাসেমিয়া মাইনর, আলফা থ্যালাসেমিয়া মাইনর হবে। 3টে জিন এফেক্ট থাকলে হিমোগ্লোবিন এইচ ডিজিজ হবে। আর 4টেই এফেক্টেড থাকলে মেজর থ্যালাসেমিয়া হবে, আলফা মেজর থ্যালাসেমিয়া হবে বা হাইড্রপস ফিটালিস হবে। ঠিক আছে, নেক্সট বিটা জিন আবার দুটো নিয়ে তৈরি, বিটা থ্যালাসেমিয়া চেন। এখানে আমরা দেখব একটি জিন যদি ক্ষতিগ্রস্ত থাকে হালকা উপসর্গ দেখা যাবে, এটাকে বিটা থ্যালাসেমিয়া মাইনর বলবো বা বিটা থ্যালাসেমিয়া ট্রেড বলবো। আর দুটো জিনই যদি এফেক্টেড থাকে তাহলে মারাত্মক উপসর্গ দেখা যাবে, এটা বিটা থ্যালাসেমিয়া মেজর অথবা কুলিস অ্যানিমিয়া হয়ে থাকে। ঠিক আছে, এটার নাম কুলিস অ্যানিমিয়া, যেখানে শিশু জন্মের সময় বেশ হেলদি থাকলে জন্মের 2 বছরের মধ্যে থেকেই এই উপসর্গ বা এই থ্যালাসেমিয়াটা ডেভেলপ করবে। প্রথমে সুস্থ, পর থেকে 2 বছর পর থেকেই এফেক্টেড। আর আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে যদি আলফা থ্যালাসেমিয়া মেজর নিয়ে জন্মায়, বাচ্চা জন্মের সাথে সাথেই মরে যাবে অথবা জন্মের আগেই মরে যাবে। ওকে, নেক্সট। আচ্ছা, এগুলো তো আমি বলে দিলাম। নেক্সট এবার আসছি আবারও একটা সংকরায়ন নিয়ে, যে স্মল টি এবং ক্যাপিটাল টি স্মল টি এই দুজনের মধ্যে যদি আমি ক্রস বা সংকরায়ন করি কত পার্সেন্ট সংকর লম্বা হবে। করা যাক, টি সাথে প্রথম আমি যদি করি কি বেরোবে, ক্যাপিটাল টি স্মল টি। নেক্সট কি বেরোবে, আবার ক্যাপিটাল টি স্মল টি, আবার কি বেরোবে, স্মল টি। আচ্ছা, এইটা না চেকার বোর্ডটা আমি আরেকবার করে করছি। দেখো,
টি টি এটা একটা, তার সাথে ক্রস করাতে হবে ক্যাপিটাল টি স্মল টি। ক্রস কিভাবে করে? প্রথমটার সাথে প্রথমটা ফার্স্টে ক্যাপিটাল টি স্মল টি হয়ে গেল, আবার প্রথমটার সাথে দ্বিতীয়টা কি হলো? স্মল টি স্মল টি। সেকেন্ডের সাথে এবার প্রথমটা ক্যাপিটাল টি স্মল টি, আবার সেকেন্ডের সাথে লাস্টেরটা স্মল টি স্মল টি। তাহলে এই ক্যাপিটাল টি স্মল টি মানে আমরা জানি শঙ্কর লম্বা, মানে হাইব্রিড মিশে আছে। স্মল টি মানে আমরা জানি বেটে, এটাও শঙ্কর লম্বা আর এটাও বেটে। এটা হচ্ছে বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ বেটে। ঠিক আছে, তার মানে কোয়েশ্চেন ছিল শঙ্কর লম্বা মটর বাজ কত পার্সেন্ট জন্মাবে? 50%। বেটে 50%, শঙ্কর হাইব্রিড 50%, তার রাইট আনসার হয়ে যাবে 50%। বোঝা গেল? চলো নেক্সট। থ্যালাসেমিয়া রোগে কুলিস অ্যানিমিয়া দেখা যায় কোন পর্যায়ে? জাস্ট একটু আগে পড়লাম যে আমরা আলফা থ্যালাসেমিয়াতে দেখতে পাবো কুলিস অ্যানিমিয়া, এবং কোন পর্যায়ে? 4টে জিন অ্যাফেক্টেড হলে। ঠিক আছে, নেক্সট। হোলাক্ট্রিক জিন কাকে বলবো, বা হোলাক্ট্রিক জিনের উদাহরণ কি? হোলাক্ট্রিক জিন পুরুষের কানের লোম। মনে রাখবে হোলাক্ট্রিক জিন এটা ওয়াই ক্রোমোজোমের বেসিক্যালি থাকে। এই জিন থাকলে পুরুষদের ওয়াই ক্রোমোজোমে যখন একটা প্রকট জিন থাকে, ওয়াই প্রকট জিন, তো সেই ক্ষেত্রে আমরা সেই জিনটিকে হোলাক্ট্রিক বা হোল্যান্ড্রিক জিন বলে থাকি। ঠিক আছে, ধরে নাও HC হচ্ছে গিয়ে HYC হচ্ছে গিয়ে আমাদের হোল্যান্ড্রিক জিনের অ্যাফেক্টেড পুরুষ। তার সাথে যদি একজন সুস্থ মহিলার বিয়ে হয়, তাহলে কি দেখব? যে কটা পুত্র সন্তান জন্মাবে প্রত্যেকের মধ্যে এই জিনটা প্রেজেন্ট থাকবে। সাপোজ ধরো যে সমস্ত পুরুষদের কানে লোম থাকে, খেয়াল করে দেখবে তাদের যখন ছেলেরা জন্মায় তাদের মধ্যে যদি হোল্যাক্ট্রিক জিন থাকে, ছেলেরও তোমার ওই কানের ভেতরে চুল থাকবে, তার ছেলে হলে তার কানের ভিতরেও চুল থাকবে। এই বংশ পরম্পরায় এই জিনটা ক্যারি হয়। এবার অনেকেই দেখতে পাবো, স্যার ম্যাম আমার বাবার কানের ভেতরে চুল রয়েছে, বাট আমার ভাই বা ভাইয়ের মধ্যে তো সেটা নেই, বা আমার মধ্যে তো সেটা নেই। পুরুষদের ক্ষেত্রেই একমাত্র এটা হয়ে থাকে। তাহলে তোমার বাবা বা তোমার ঠাকুরদা সে হোল্যাক্ট্রিক জিনে অ্যাফেক্টেড নয়, বা হোল্যাক্ট্রিক জিন তার মধ্যে কোনো রকম প্রকট বৈশিষ্ট্য এফেক্ট ফেলেনি, সেই জন্য তার কোনো রকম কোনো এফেক্ট আসেনি। তো এখানে দেখো এই দুজনের মধ্যে যদি আমি ক্রস করি তাহলে দেখবো, দেখো এক্স এক্স মেয়ে হচ্ছে কোনো রকম হোল্যাক্ট্রিক জিন আসছে না। নেক্সট, এখান থেকে যে পুত্র হবে সেও হোল্যাক্ট্রিক জিন হবে। দুজনের চান্স 50-50, মেয়ে হওয়ার চান্স 50, ছেলে হওয়ার চান্স 50। যতগুলো ছেলে হবে প্রত্যেকেই এই হোল্যাক্ট্রিক জিন কেরিয়ার হবে, তার মানে তার কানেও সেম চুল দেখতে পাওয়া যাবে। এবার যাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন থাকবে তাদের ক্ষেত্রে দেখা যাবে না। ঠিক আছে, নেক্সট। 44A XXX জেনোটাইপের যুক্ত মহিলার কটি বার বডি আছে? বার বডি কি? বার বডি হচ্ছে গিয়ে মেয়েদের যে দুটো এক্স ক্রোমোজোম থাকে, সেই এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ হচ্ছে গিয়ে লায়োনাইজেশন নামে একটা প্রক্রিয়া চলে, যেই প্রক্রিয়ার ফলে এই এক্স ক্রোমোজোমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে আমরা বার বডি বলে থাকি। এবার মনে রাখবে মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, 23 জোড়া, যার মধ্যে 22 জোড়া রয়েছে অটোজোম, মানে 44টা হচ্ছে অটোজোম, আর দুখানা রয়েছে হচ্ছে সেক্স ক্রোমোজোম, দুখানা সেক্স ক্রোমোজোম। মেয়েদের ক্ষেত্রে সেটা XX, ফিমেলদের ক্ষেত্রে XX, আর XY হচ্ছে গিয়ে মেলদের ক্ষেত্রে।
বোঝা গেল? তাহলে 44 অটোজোমের সাথে ট্রিপল এক্স মানে মেয়েদের ক্ষেত্রে একটা এক্স এসে জুড়েছে, তার মানে ট্রিপল এক্স। আমি বললাম নর্মাল মেয়েদের একটা এক্স নিষ্ক্রিয় হয়ে যায়, মানে একটাতে বার বডি দেখতে পাওয়া যায়, এখানে দুটো এক্স এক্সট্রা রয়েছে, তার মানে এখানে দুটোতে বার বডি দেখতে পাওয়া যাবে। রাইট অ্যান্সার হবে দুটো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দেহকোষে বার বডি অনুপস্থিত। আমি একটু আগেই বললাম মেয়েদের দুটো এক্স এক্স থাকে, যার মধ্যে একটা কি থাকে, একটা এক্সে, তার মানে একটা বার বডি প্রত্যেকের বডিতে রয়েছে, প্রত্যেক ফিমেল বডিতে। এবার কারো কারো দেহে দুটো থাকে, যাদের ট্রিপল এক্স রয়েছে, দুটো বার বডি দেখতে পাওয়া যায়, এখানে একটা বার বডি, এখানে দুটো বার বডি। আর কাদের বার বডি নেই, যাদের একটাই এক্স ক্রোমোজোম রয়েছে, যেটা টার্নার সিনড্রোমে দেখতে পাবো, যেখানে মেয়েদের একটাই এক্স ক্রোমোজোম থাকে, সেখানে আমরা দেখতে পাবো দেহকোষে কোনো রকম বার বডি থাকছে। ঠিক আছে, তাহলে আর দুটো পড়ে নিই, ক্লাইনফিল্টার সিনড্রোম আর ট্রিপল এক্স সিনড্রোম। দেখে নিই, টার্নার সিনড্রোমটা আগে বলে দিই। এখানে কি রয়েছে, এটা একটা বংশগত রোগ, যেখানে স্ত্রীলোকের একটি কোষে একটি এক্স ক্রোমোজোম অনুপস্থিত থাকে। আমাদের 46 যে টোটাল নাম্বারটা, সেখানে আমরা দেখতে পাবো 45 প্লাস এক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, 45 প্লাস এক্স হয়ে যাচ্ছে, অথবা এটাকে আমি এইভাবেও বলতে পারি 44 প্লাস এক্স ইন্টু 0, কারণ দুটো এক্স থাকে, একটা নেই বলে এখানে আমি 0 লিখছি। ঠিক আছে, কি কি উপসর্গ বা সিমটম আছে দেখো। ছোট গলা, জন্মের পর থেকেই হাত পা ফুলে থাকা, নখগুলো এত নরম জাস্ট ধরলেই বেঁকে যায়, কানের গঠনটা অস্বাভাবিক হয়, জন্য এদেরকে দেখলেই চেনা যায়। হাই ব্লাড প্রেশার থাকে, হাড়গুলো ভীষণ দুর্বল হয়, হাইপার থাইরয়েড, প্রচণ্ড পরিমাণ থাইরয়েড থাকে, মেন্সের মানে মাসিকের প্রচণ্ড সমস্যা হয়, এরা জন্ম দিতে পারে না, মানে এরা প্রেগনেন্ট হতে পারে না এই ধরনের মানুষরা, কারণ এদের অনুন্নত ডিম্বাশয় থাকে, যার ফলে বন্ধ্যাত্ব দেখা যায়। আর কি হয় এদের ক্ষেত্রে, দেখা যাচ্ছে যে এরা দূরত্ব যেটা রয়েছে সেই দূরত্ব নির্ধারণ করতে পারে না। সাপোজ ধরো তুমি বললে যে এই মানে টার্নার সিনড্রোমে যে সমস্ত মেয়েরা আক্রান্ত, তাদের বললে তুই 2 পা এগিয়ে যা, সে ডিস্টেন্সটা বুঝতে পারবে না, সে হয়তো 1 পা গিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, বাট সে ভাবছে 2 পা এগিয়ে গেছে। এই ধরনের ডিস্টেন্স জনিত সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়াও এদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ভীষণ প্রবাবিলিটি থেকে থাকে। ওকে, টার্নার সিনড্রোম কি জিনিস বোঝা গেল, বংশগত রোগ, এখানে মেয়েদের একটা এক্স ক্রোমোজোম কম থাকবে, এবং টার্নার সিনড্রোমেই কোনো রকম বার বডি দেখতে পাওয়া যাবে না। নেক্সট, ট্রিপল এক্স কি, নর্মালি মেয়েদের দুটো এক্স থাকার কথা, সেখানে একটা এক্স এক্সট্রা থাকে। ঠিক আছে, এটা মহিলাদেরই হয়, এক ধরনের বিরল জেনেটিক ডিজিজ। এখানে আমরা দেখতে পাবো যে এই ধরনের ডিজিজটা বেসিক্যালি বংশগত বা পিতা মাতার থেকেই উত্তরাধিকারী সূত্রে আসে। এটা কখন হয়, যখন জাইগোট বা ফরমেশন হয়, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখো ডিম্বাণু বা শুক্রাণু গঠন হওয়ার সময়, ধরো কোনো একটা সন্তান যখন ভ্রূণ অবস্থায় ছিল, তার যে ডিম্বাণু বা শুক্রাণু গঠন হওয়ার ফলে তার সৃষ্টিটা হয়েছে, সেই গঠন হওয়ার সময় ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি বা বিভাজনের সময় কোনো সমস্যার কারণে এই জিনিসটা হয়। ওকে, নেক্সট, ক্লাইনফেল্টার সিনড্রোমে আমরা কি দেখব, এখানে একটি ক্রোমোজোমের অসঙ্গতির জন্য পুরুষদের একটি অতিরিক্ত এক্স থাকে, মানে পুরুষদের এক্স ওয়াই হওয়া উচিত, 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই দুটো সেক্স ক্রোমোজোম। এখানে আমরা দেখব পুরুষদের ক্ষেত্রে যাদের ক্লাইনফেল্টার সিনড্রোম হয়, 44A প্লাস এক্স এক্স ওয়াই হয়, একটা এক্স এক্সট্রা থাকে। ঠিক আছে, এদের বিভিন্ন বয়সে বিভিন্ন সিমটম দেখতে পাওয়া যায়। বাচ্চাদের একরকম সিমটম, তারা খুব দুর্বল পেশিযুক্ত হয়, হামাগুড়ি, বসতে হাঁটতে প্রত্যেকটাতেই টাইম নেয়, কথা বলতে দেরি হয়, জন্মের সময় বেশ কিছু সমস্যা থাকে, যেখানে পেনিস থাকার কথা সেখানে থাকে না, পেটের থলির মধ্যে থাকে, সেখান থেকে প্লেস করে আনতে হয়, যখন সে কিশোর বয়সে গেছে সেখানে একরকম সমস্যা থাকে, ছোট লিঙ্গ থাকে,
কম শক্তি মাত্রা থাকে, ভীষণ শাই টাইপের, লাজুক টাইপের হয়ে থাকে। আর কি হয়, পড়াশোনা লেখাপড়া এগুলো একদম মাথায় ঢুকতে চায় না। আর কি হয়, বিভিন্ন ধরনের যে চিন্তা ভাবনা রয়েছে সেগুলোতে দেখা যায় যে মেন্টাল ওয়েভলেন্থ বাকিদের সাথে ম্যাচ করে না, একটু অ্যাবনর্মাল টাইপের দেখতে হয়। আর যারা একদম ম্যাচিওর মেল তাদের ক্ষেত্রে দেখা যায় শুক্রাণুর পরিমাণ কম বা নেই, যার ফলে তাদের সন্তান জন্ম দিতে অসুবিধা হয়, লিঙ্গ ছোট হয়, সেক্স ড্রাইভ ভীষণ কম থাকে, গড় উচ্চতার চেয়ে লম্বা, অত্যাধিক লম্বা থাকে, দুর্বল হাড় হয়, মুখ এবং শরীরে অসম্ভব লোম দেখতে পাওয়া যায়, আর বর্ধিষ্ণু স্তনের টিস্যু, মেয়েদের মতো স্তন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেল ক্লাইনফেল্টার সিনড্রোম কাকে বলে। নেক্সট, আজকে লাস্ট কোয়েশ্চেন, নিম্নের কোনটি বংশগত রক্তকল্পতা জনিত ত্রুটি? এখানে যে কটা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই হচ্ছে গিয়ে বংশগত রক্তকল্পতা জনিত ত্রুটি। ঠিক আছে, থ্যালাসেমিয়া আমাদের পড়া হয়ে গেছে, সিকেল সেল অ্যানিমিয়া এবং G6PD এই দুটো পড়া হয়নি, এই দুটো পড়ে নেব। G6PD এটা হচ্ছে গিয়ে একটা জেনেটিক ডিসঅর্ডার, যেটা হিমোগ্লোবিন ডিসঅর্ডার, যেটা হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, যেখানে লোহিত যে রক্তকণিকা সেটা দ্রুত হারে ভেঙে যায়। এবার এটা কি জিনিস দেখো, গ্লুকোজ 6 ফসফেট হাইড্রোজিনেজ যেটা এনজাইমটা রয়েছে, এটা আমাদের দেখবে গ্লাইকোলাইসিসের সময় এই এনজাইমটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই গ্লাইকোলাইসিসের সময় এই যে এনজাইমটা, এইটা কি করে, এই এনজাইমটা লোহিত রক্তকণিকা যাতে শরীরে সঠিকভাবে কাজ করে সেইটা হেল্প করে। তো ফুসফুস থেকে অক্সিজেন শরীরের বাকি অংশ বা টিস্যুতে যখন বহন করে, তখন যদি এই এনজাইমটা কমে যায় শরীরে, তখন দেখা যায় ফুসফুস থেকে অক্সিজেন শরীরের বাকি টিস্যুতে বহন হচ্ছে না, এবং একই সাথে লোহিত রক্তকণিকা ঠিকঠাক বেরোচ্ছে না, ভেঙে যাচ্ছে। তো সেই জন্য যে ডিজিজটা হচ্ছে তাকে আমরা G6PD ঘাটতি বলে থাকি। ওকে, এখানে যে লক্ষণগুলো পায়, অত্যাধিক ক্লান্তি, শ্বাসকষ্ট, আর কি আক্রান্ত বা সংক্রান্ত ব্যক্তিরা দেখা যায় যে শ্বাসকষ্ট মানে জিআই ট্র্যাক্টের ওপর ভীষণ আক্রমণ হয়। আর কি হয় যে এগুলো কি থেকে আসতে পারে, বিভিন্ন খাবার থেকে আসতে পারে বা ওষুধ থেকেও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই এনজাইমের যদি ঘাটতি থাকে, নিউ বর্নের ক্ষেত্রে জন্ডিস এবং কিডনি ব্যর্থতা, এছাড়াও বিভিন্ন জীবাণুর সংক্রমণের পরিমাণটা বেড়ে যায়। বোঝা গেল? নেক্সট, আর সিকেল সেল ডিজিজ বা সিকেল সেল অ্যানিমিয়া কি জিনিস, ব্লাডের মধ্যে যে হিমোগ্লোবিন থাকছে, সেই হিমোগ্লোবিনের যে শেপটা সেটা কাস্তের মতো হয়ে যায়, যার ফলে সেটা যখন ব্লাড সেলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটা ভেঙে যায়। ঠিক আছে, ভেঙে যায়, যার ফলে কি হয় যে প্রচণ্ড রক্তকল্পতা দেখা যায়। তো এই ডিজিজটাকে আমরা সিকেল সেল অ্যানিমিয়া দেখতে পাই। এটা একজন ব্যক্তির বি গ্লোবিনে HBB জিনের অস্বাভাবিক কপির ফলে এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া হয়। ঠিক আছে, তাহলে সিকেল সেল কি জিনিস, যে হিমোগ্লোবিনের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা দেখতে অদ্ভুত রকম কাস্তের মতো হয়ে যায়, যার জন্য যখন সে প্রবাহিত হতে থাকে ব্লাড সেলের মধ্যে, ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ভেঙে যায়, যার ফলে নর্মাল হিমোগ্লোবিনের আয়ু থাকে 120 দিন, সেখানে সিকেল সেল হয়ে গেলে আয়ু হয়ে যায় মাত্র 10 দিন। তো র্যাপিড হারে হিমোগ্লোবিন কমতে কমতে রক্তকল্পতা দেখা যায়। আর এটার জেনেটিক্যালি কিভাবে ডিসঅর্ডার হচ্ছে, HBB যে জিনটা রয়েছে সেটার দুটো অস্বাভাবিক কপি তৈরি হচ্ছে, যেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যাচ্ছে, 11 নম্বর জিনে হচ্ছে বা 11 নম্বর ক্রোমোজোমে হচ্ছে। এইটা হচ্ছে সিকেল সেল ডিজিজের জেনেটিক কারণ। বোঝা গেল? তো আজকে অনেক কিছু পড়িয়েছি, মাথায় প্রসেস হতে হয়তো একটু টাইম লাগবে। যার যেখানে প্রবলেম, এটা এমন একটা চ্যাপ্টার, এটা প্রবলেম হতে পারে। তো এটা তোমরা একটু কমেন্ট বক্সে আমায় জানিও যে ম্যাম এই জায়গাটা বুঝতে পারছি না, সেটা আমি কমেন্টটা অবশ্যই দেখব। কমেন্টে দেখে আমি পরের দিন আগে তোমাদের ফার্স্টে এই জায়গাটা ক্লিয়ার করে দেব, দেন আমি পার্ট 2 বাকি 25টা কোয়েশ্চেন স্টার্ট করবো। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ সকলকে, প্রত্যেকের এক্সাম ভালো হোক, বেস্ট অফ লাক।